একসময় কান্না ধীরে ধীরে স্থিমিত হয়। মেহনুর ধীরে মাথা তুলে এহসানের বুক থেকে। এহসানের বুকের বাঁ পাশে খচ করে ওঠে। তার নারীর কান্নার পর চেহারাটা কেমন মোহময় হয়ে উঠেছে। ফর্সা মুখ লাল হয়ে গেছে, নাকের আগা টুকটুকে লাল হয়ে গেছে, চোখের জল শুকিয়ে লাল হয়ে আছে আখিজোড়া। গোলাপি অধর কাঁপছে, মনে হচ্ছে নিজের অধর দিয়ে ছুঁয়ে দেখবে, কিন্তু এখন সেটা সম্ভব নয়। তার নারী রেগে গেলে ক্ষিপ্ত হয়ে উঠবে। এহসান মেহনুরের চোখের জল মুছে দিয়ে কপালে এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দেয়। তারপর গলায় গম্ভীর স্বর এনে বলে, একটা কথা জেনে রাখিস, যত যাই হোক তুই শুধু আমার। আমি এহসান তোর অধিকারী। তুই আছিস আমার আত্মার আগলে, তুই আছিস আমার অন্তরে, তুই গেঁথে গেছিস এই পাপিষ্ঠ বুকের বাঁ পাশে। এহসান চোখের গভীরতা দেখে মেহনুর স্থির হয়ে যায়। কেমন যেন শূন্য তা লাগতে লাগে সব। তারপরে মলিন গলায় বলে, আপনি আমায় আপনার ভাবলেও আমি কখনোই আপনার হব না। এহসান মুচকি হাসে। বোকা নারী, তুই আমার হয়ে গেছিস, হালালভাবেই হয়ে গেছিস। তুই আমার, আমি তোকে আমার করে নিয়েছি, তাও হালাল করে। তুই শুধু আমার। মেহনুরের বুক ধুকপুক করে ওঠে। কেন এমন হচ্ছে? কেন মনে হচ্ছে এই অনুভূতিগুলো নতুন? কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলে, আপনি আমায় হালাল করে পাননি, কারণ আপনি আমায় জোর করে নিজের করে নিয়েছেন, আর এটা কখনোই হালাল হবে না। না। এহসান তার ছেলের হাসি দিয়ে বলে, কি করতাম বল? 9টা বছর, 9টা বছর তোকে চেয়েছি, তোকে হালালভাবে চেয়েছি, বারবার তোকে চেয়েছি তোর ওই স্বার্থপর বাপ চাচার কাছে। জমি পর্যন্ত দিয়েছি, কিন্তু তোর ওই মির্জাফররা তোকে আমার হতে দিল না। তারা বারবার বিশ্বাসঘাতকতা করেছে, তাই তোকে এমনভাবে নিজের করে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। মেহনুর কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজার ওপাশ থেকে কেউ ডাক দিল। এহসান ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। এক ঝটকায় কপাট খুলে দিল। দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন তার মা আনিসা বেগম। আনিসা বেগম এহসানকে এড়িয়ে ঘরে প্রবেশ করেন। মেহনুর দ্রুত চোখ মুখ মুছে নিয়ে ঘরে আসে, কিন্তু তার চোখের লালচে আভা, নাকের ডগায় জমে থাকা অশ্রুর ছাপ, সবই আনিসা বেগমের চোখ এড়ালো না। তিনি ধীর পায়ে এগিয়ে এলেন মেহনুরের সামনে। তার মাথায় আলতো করে হাত বুলিয়ে বলেন। মেহনুর খানিকক্ষণ চুপ করে রইল। কাল থেকে তিনি তুই না বলে তুমি বলছেন কেন? তবে কি তিনি সত্যিই মেনে নিয়েছেন যে সেই ঘরের বউ? মনে হাজারো প্রশ্ন জমে আছে, কিন্তু মুখে কোনো শব্দ এলো না। একবার এক পলক তাকালো আনিসা বেগমের দিকে, পরক্ষণে চোখ ঘুরিয়ে তাকায় এহসানের দিকে। এহসান চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে গভীর দৃষ্টি নিয়ে। আচ্ছা, যদি সে বলে হ্যাঁ আমি যেতে চাই, তাহলে এহসান কি সত্যি তাকে ছেড়ে দিবে, নাকি নিশ্চিত কেটে নদীতে ভাসিয়ে দেবে? সে তো স্পষ্ট বলে দিয়েছে মেহনুর তার, কেবলই তার। মেহনুর নিঃশ্বাস চেপে মাথা নিচু করে ফিসফিসিয়ে বলে, আমি এখন যেতে চাই না। আনিসা বেগম চোখ সরু করলেন। এক মুহূর্ত ছেলের দিকে তাকান, তারপর আবার মেহনুরের দিকে। মেহনুর নিঃশব্দে মাথা নেড়ে একই উত্তর দিল। না, আমি সত্যি বলছি। আনিসা বেগম দীর্ঘশ্বাস ছেড়ে বলেন। আনিসা বেগম চলে যেতে আহসান ধীরে ধীরে দরজাটা বন্ধ করে দিল। তারপর ধীর অথচ নিশ্চিত পদক্ষেপে এগিয়ে এলো মেহনুরের দিকে। ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসি, যা তার চোখেও ছড়িয়ে পড়েছে। এগোতে এগোতে বলে, বাহ, আমার বেয়াদ্দব নারী দেখি কিছু হলেও আদব শিখেছে। মেহনুর আতঙ্কিত চোখে পিছু হাঁটতে চাইল, কিন্তু পারল না। এক ঝটকায় আহসান তার কোমর চেপে ধরে, জাপটে ধরে নিজের বুকের সাথে। মেহনুর হকচকিয়ে ওঠে, ঠোঁট কাঁপছে, নিঃশ্বাস তীব্র হয়ে এসেছে। তখনই আহসান হাসি মাখা মুখে বলে, এত সুন্দর আদব দেখালি, তার জন্য তো তোকে কিছু দিতেই হয়। মেহনুরের শ্বাস আটকে গেল। কি কি কি? এহসান মুচকে এসে মেহনুরের মুখের দিকে ধীরে ধীরে নিজের মুখ নামিয়ে আনে। মেহনুরের শরীর শিউরে উঠল। বিদ্যুতের ঝটকার মতো একটা অনুভূতি সারা শরীরে ছড়িয়ে পড়ল। কোমর এমনিতেই অবশ হয়ে আছে, কারণ এহসানের শক্ত বাহু তাকে আঁকড়ে ধরে রেখেছে। আর এখন এহসানের শরীরে সেই চিরচেনা ঘ্রাণ তার নাকে এসে লাগতে দম বন্ধ হয়ে আসছে। এই ঘ্রাণ, এই উষ্ণতা, এই অধিকার। মেহনুর কেমন যেন মাতাল হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। ঠিক তখনই এহসান তার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। একবার, দুবার, তিনবার, গভীর দীর্ঘক্ষণ ধরে।
মেহনুরের দেহ কেঁপে ওঠে। সে নিঃশ্বাস বন্ধ করে ফেলল, যেন কোনো নিষিদ্ধ স্পর্শ তাকে ছুঁয়ে গেছে। এটা তোর পুরস্কার, আমার বোকা নারী। এহসানের কণ্ঠে এক ধরনের মোহময় গাম্ভীর্য, যা মেহনুরের বুকে ধুকপুকানি আরো বাড়িয়ে দিল। আল্লাহ, এই অধিকার, এই অদ্ভুত অনুভূতি, সে কি সত্যি আজ এহসানের হয়ে গেছে? এহসান বিরক্তির সঙ্গে মেহনুরকে ছেড়ে চোখ ঘুরিয়ে তাকালো ফোনের দিকে। একটু শান্তিতে বেগমকে ভালোবাসতেও পারলাম না এই ফোনের জন্য। মোবাইল কানে দিতে ওপাশ থেকে হাসিবের অস্থির কণ্ঠ ভেসে এলো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আজকের মিছিলে রফিকের পোলাপান খুব সমস্যা করছে, কয়েকজন গুরুতর আহত। কি কমুকন, বড় খারাপ পরিস্থিতিতে পড়ে গেছি। সাথে সাথে এহসানের কপালের রগ ফুলে ওঠে। দাঁতে দাঁত চেপে গলা খটখট করে বলে, তোরা কই? ভাই, আখিলের কাছাকাছি আছি। এহসান চোখ বন্ধ করে গভীরভাবে নিঃশ্বাস নেয়। তারপর ভয়ানক শান্ত সুরে বলে, ওরে ওর ভাইয়ের মতো উপরে পাঠাতে হবে। আগে তোরা ওর পোলাপানরে বেদম পিটা, ইচ্ছা মতো মার, শুধু জানে মারিস না। ভাই, ওরা এখন আমাদের হাতে বন্দি, পুলিশও আছে। এহসানের চোখ ক্রমশ সংকীর্ণ হয়ে এলো। তোরা ওদের নিয়ে 6 নম্বর গোডাউনে যা, এসিডের ড্রামে ডুবিয়ে দে। তবে সবাইকে না, যারা দোষী শুধু ওদেরই। আমি আসছি। আর শুন, যারা আহত তাদের হাসপাতালে নিয়ে যা। না ভাইজান, লাগবে না, তাদের হাসপাতালে ভর্তি কইরা দিছি। আপনি এখন আসেন। এহসান ফট করে কেটে ফোনটা কাপড় রাখার কক্ষে প্রবেশ করে। দরজার পেছনে রাখা ছোট্ট সেলফ খুলে ভেতর থেকে একটা তীক্ষ্ণ ছুরি বের করে, সাথে একটা পিস্তল। ঠান্ডা চোখে এগুলো পায়জামার পকেটে গুজে নিল। পেছনে দাঁড়িয়ে থাকা মেহনুর হতভম্ব। এই বৈরুষি কি কিছুক্ষণ আগেও তাকে কোমলভাবে আগলে রেখেছিল? এখন এক নিমিষে যেন রক্তপিপাসু সাপদ হয়ে উঠেছে। তার মন বলছে এহসানকে থামাতে হবে, কিন্তু সে কি শুনবে? হয়তো না। তবু আমতা আমতা করে মেহনুর বলে ওঠে, কাউকে মারবেন না। এহসান থমকে গেল, ধীর চোখে তাকালো তার নারীর দিকে। ঠোঁটের এক পাশে হালকা হাসি ফুটে। মারবো না তো, শুধু আবর্জনা সরিয়ে দেব দুনিয়া থেকে। এই বলে এহসান গাড়ির চাবি হাতে নেয়, আরেকবার মেহনুরের দিকে তাকায়, তারপর দরজা খুলে বেরিয়ে গেল। মেহনুর হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। এহসান দ্রুত 6 নম্বর গোডাউনে পৌঁছায়। ভেতরে ঢুকেই দেখে 20 থেকে 15 জন যুবক শক্ত বাঁশের খুঁটির সাথে বাঁধা, নিথর হয়ে পড়ে আছে। এহসান ধীর পায়ে এগিয়ে গেল। একজন লোক সাথে সাথে একটা চেয়ার এনে ওর সামনে রাখে। গায়ে চাদরটা ঠিক করে চেয়ারটায় গা এলিয়ে দিয়ে বসে এহসান। পায়ের উপর পা তুলে নিল, হাতের আঙুলগুলো তালুবন্দি করলো। তারপর এক গভীর নির্মম দৃষ্টি দিয়ে সামনের লোকগুলোর দিকে তাকালো। একটু সময় পার হয়, তারপর খুব শান্ত স্বরেই বলে, কয়জন আহত হয়েছে? হাসিব এক পাশ থেকে বলে, 7 জন। কেমন আহত? বেশি না কম? কমও না বেশিও না, মাথা ফেটে গেছে, হাঁটু থেতলে গেছে, এই রকম। এহসান ঠোঁট চেপে ধরে, তারপর সামনে থাকা লোকগুলোর দিকে তাকিয়ে দাঁত চেপে গর্জে ওঠে, চুপচাপ বল, কোন কোন শুয়োরের বাচ্চা মেরেছিস আমার লোকজনকে? আমার লোকজনের মায়েরা তোদের জন্য হাসপাতালে বসে কাঁদছে। বল, কে মেরেছিস? কিন্তু সবাই মাথা নিচু করে একই উত্তর দিল। এহসানের ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু হয়। এদের সম্পর্কে খোঁজ নিয়েছিস তো? হাসিব মাথা ঝাঁকিয়ে বলে, জি ভাইজান, এরা সব বড় মাপের সন্ত্রাসী। হ্যাঁ। এহসান ভ্রুকুচকে বলে, কেমন সন্ত্রাসী বল তো শুনি। হাসিব এবার ওদের দিকে তাকিয়ে বলে, মাঝামাঝি থেকে শুরু করে ধর্ষণ অবধি। ধর্ষণ শব্দটা যেন বজ্রপাতের মতো এহসানের মগজে আঘাত করলো। তার চোখ ধূসর আগুনে জ্বলে উঠল। আর কোনো প্রশ্ন নয়, তার কণ্ঠ কাঁপল না, বরং ভয়ানক স্থিরতা নিয়ে বলল, যারা যারা ধর্ষণের সাথে জড়িত তাদের পুরুষাঙ্গ কেটে দে, এরপর অ্যাসিডের ড্রামে ডুবিয়ে মার। আর যারা জড়িত না তাদের গুলি করে উড়িয়ে দে। চারপাশে একটা ভয়ঙ্কর নীরবতা নেমে এলো। কেউ কাঁপছে, কেউ নিঃশব্দে কেঁদে ফেলেছে। ঘরের ভেতর থমথমে নীরবতা। একপাশে পড়ে আছে নিথর শরীরগুলো। কিছুক্ষণ করুণ মুখে চেয়ে আছে এহসানের দিকে। কাঠের চেয়ারে বসে এহসান এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়েছিল। তার চোখে না ছিল করুণা, না ছিল সহানুভূতি,
কেবলমাত্র শীতল তীক্ষ্ণ সিদ্ধান্ত। একজন গলাটা খাকারি দিয়ে বলল। এহসান ধীরে ধীরে উঠে দাঁড়ায়, কোটের কলারটা ঠিক করে এক পলক বন্দীদের দিকে তাকায়, তারপর খুব শান্ত গলায় বলে, তোদের ওপর ছেড়ে দিলাম, কিন্তু যারা নারীদের অসম্মান করেছে ওদের একটাও যেন বেঁচে না থাকে। তারপর এক ধরনের ভয়ঙ্কর শীতলতা নিয়ে হাসিবের দিকে ফিরে বলে, আর তুই রাতে টিকিট কেটে ফেল, আজ রাতেই তুর্কি যাবি। রফিককে মারার জন্য ইয়ামিন খুরশিদের সাথে দেখা করবি। হাসিব এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর ধীর স্বরে বলে, ভাইজান, ওরে মারার জন্য আপনি একাই যথেষ্ট। এহসান এবার সত্যিকারেই হাসে, কিন্তু সেই হাসির মধ্যে একটা অদ্ভুত ভয়ঙ্কর ধাঁচ ছিল। হাসি শেষ হতে না হতেই নিচু গলায় বলে, এত ছোট একটা কাজ নিজ হাতে করতে হয় না রে ভাই, আমি তো বড় দানেই ছক্কা মারবো। তারপর একপাশে পায়চারি করতে করতে বলে, রফিক এখন দেশে নেই, তুর্কিতে গেছে, ওখানেই শেষ করতে হবে। ইয়ামিন খুরশিদের সাথে দেখা করবি, 3 দিনের মধ্যে ওর কলিজাটা আমি আমার হাতে চাই। কথাগুলো এতটাই ধীর ছিল যে হাসি কোনো প্রশ্ন করার সাহস পেল না, শুধু মাথা ঝাঁকালো। এহসান শেষবারের মতো বন্দীদের দিকে একবার তাকায়, তারপর পিস্তলটা কোমরে গুজে নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। বেরোনোর আগে একবার থেমে বলে, তুই রাতের টিকিট কেটে ফেল, আমি অন্য জায়গায় যাচ্ছি। এই বলে দরজা ঠেলে বেরিয়ে গেল। আর হাসিব তার দিকেই তাকিয়ে দাঁড়িয়ে রইল। এই মানুষটাকে সে কখনো পুরোপুরি বুঝতে পারবে না। এশারের পর বাড়ির রান্নাঘরে জুড়ে ব্যস্ততা। এশার আজান ধ্বনিতে হওয়ার পরও কাজ থামার নাম নেই। বেলা 5টা থেকে শুরু হয়েছে মাছ কাটা, কিন্তু শেষ হওয়ার নাম গন্ধ নেই। 7-8 বালতি টাটকা মাছ নিয়ে আসা হয়েছে ফিশারি থেকে। কেবল বাড়ির গৃহিণীরা নয়, কাজের মহিলারাও এক প্রকার হাঁপিয়ে উঠেছেন। ধারালো বটিতে মাছ কাটতে কাটতে হাত কেঁপে যাচ্ছে, তবুও থামার সুযোগ নেই। মেহনুরও ওদের সঙ্গে আছে, এক কোণে বসে ধৈর্য ধরে মাছ কাটছে। চারদিকে মাছের আঁশ আর রক্তের গন্ধ ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বিরক্ত মুখে গামছা দিয়ে ঘাম মুছছে, আবার কেউ হাঁপাতে হাঁপাতে বলছে, আল্লাহ, এ মাছ কি আর শেষ হবে না? তবে রান্নাঘরের পাশের বারান্দায় বসে থাকা বড়দের চোখে মুখে অন্যরকম আনন্দ। এত মাছ এসেছে, আজ দারুণ এক ভোজনের আয়োজন হবে। এহসান সেই সকালে বেরিয়ে দিনের শেষে বাড়ি ফিরে কক্ষে প্রবেশ করে। মেনুরকে না দেখে তার মনটা উদাস হয়ে উঠল। হাতে থাকা নিজের বেগমের জন্য আনা ব্যাগগুলো পাশে রেখে নিজেও একপাশে বসে পড়ে। মেহনুরের অনুপস্থিতিতে ঘরটাকে শূন্য মনে হচ্ছিল। তার মাথায় একটাই প্রশ্ন, মেহনুর কোথায়? অস্থির মন শান্ত হতে চাচ্ছিল না, কিন্তু মেহনুরের আসার সম্ভাবনায় এক ধরনের আশা জন্ম নিল। এহসান চোখ বন্ধ করে কিছু সময় অপেক্ষা করতে থাকলো, যেন মেহনুরের ছায়া কোথাও কাছে রয়েছে। এহসান জানে আজ মাছ ধরা হয়েছে ওদের মাছের কয়েকটা জমিতে, তাই হয়তো মেহনুর মাছ কাটতেই ব্যস্ত। কিন্তু এহসানের চোখ আর মানছে না। মনের তৃষ্ণা তীব্র থেকে তীব্রতর হয়ে যাচ্ছে আপন নারীকে দেখার জন্য। তাই তাড়াতাড়ি নিচে নেমে আসে, পরে গোসল করা যাবে, আগে একবার নিজ বেগমকে দেখে নেওয়া যাক। তাই তো বেরিয়ে আসে কক্ষ থেকে। উদ্দেশ্য নিজের মনের তৃষ্ণা মেটানো, নিজের নারীকে মন ভরে দেখা। তাড়াতাড়ি নিচে চলে আসে এহসান, তারপর রান্নাঘরে প্রবেশ করে। প্রবেশ করতেই দেখতে পায় সবাই মাছ কাটতে ব্যস্ত। এশা আর মেহনুর পাশাপাশি বসে মাছ কাটছে আর কি একটা নিয়ে গল্প করছে। এহসান নীরবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিজের আপন নারীর হাসি মাখা মুখশ্রীতে। মেহনুরের হাসি মাখা মুখ দেখে অন্তর অব্দি ঠান্ডা হয়ে যায়। এত পাপ, এত অপবিত্রতা, এত অশান্তির মধ্যেও যেন একটুখানি শান্তি মেলে। এহসান জানে এই যে মেহনুর হাসছে, গল্প করছে, সবই নিজেকে সামলে নেওয়ার চেষ্টা। মেহনুর যতটা শান্ত দেখাচ্ছে, ততটাই অশান্ত তার মন। নিজের সম্পর্কে এত বড় একটা চিরসত্য শুনে নিশ্চয়ই কেউ ভালো থাকতে পারবে না। আর অন্তত তার নারী তো নয়ই, কারণ তার নারী অল্পতেই ভেঙে পড়ে, মোমের মতো গলে যায়। তার নারীর মন যে কোমল। এহসানকে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে আনিসা বেগম কিছুটা হতবুদ্ধি হয়ে যান। তার ছেলে তো রান্নাঘরে সহজে আসে না, তাহলে আজ নিশ্চয়ই আপন বেগমের টানে। তাই আনিসা বেগম মেহনুরকে উদ্দেশ্য করে বলেন। আনিসা বেগমের কথায় সবাই এক পলক রান্নাঘরের দরজার দিকে তাকায়। প্রথমে সবাই অবাক হলেও পরে ঠিকই সব বুঝে যায়। মেহনুর এহসানের দিকে তাকিয়ে থাকে, কেন যেন কেমন কেমন যেন লাগছে তার। সারাদিন এই পাপিষ্ঠ পুরুষের মুখ সে আজ দেখেনি, তবে এখন যেন মনের কোথাও না কোথাও শান্তি অনুভব করছে। মেহনুর আর কিছু ভাবে না, চুপচাপ উঠে রান্নাঘরের বেসিনে হাত ধুয়ে নেয়। এহসান বলে,
চা কক্ষে পাঠিয়ে দিও, আমি যাচ্ছি। মেহনুর এক পলকে এহসানের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, তারপর মাথা নাড়ায়। এহসান জবাব পেয়ে নিজ কক্ষের দিকে এগিয়ে যায়। কক্ষে এসে একখানা লুঙ্গি আর টাওয়াল নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। উদ্দেশ্য ভালো করে গোসল করে পবিত্র হওয়া। মেহনুর চা বানিয়ে সবার উদ্দেশ্যে বলে। কি করব? চা কে নিয়ে যাব? আয়েশা বেগম বলেন। তুমি নিয়ে যাও একটু কষ্ট করে, কারণ সবাই কাজে ব্যস্ত। মেহনুর বলে। আচ্ছা। মেহনুর যাওয়ার জন্য পা বাড়ালে আনিসা বেগম পেছন থেকে বলেন। মেহনুর পেছনে তাকিয়ে শুধু মাথা নাড়ায়। মেহনুর চলে যেতেই সবাই হেসে ওঠে, কারণ সবাই বুঝতে পেরেছে এহসানের ব্যাকুলতা। সবাই বুঝতে পারলেও বোকা মেহনুর তা জানে না, হয়তো এমন চিন্তা মাথায় আনেনি। মেহনুর কক্ষে প্রবেশ করে চায়ের ট্রে হাতে ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে আসে। কক্ষে ঢুকতেই দেখতে পায় এহসান ওয়াশরুম থেকে বের হচ্ছে। পরনে শুধু একখানা লুঙ্গি আর কাঁধে ঝোলানো একখানা সাদা টাওয়াল, যা দিয়ে সে চুল মুছছে। মেহনুরের চোখে স্পষ্ট ভেসে ওঠে এহসানের ফর্সা, নিখুঁত, ভয়ঙ্কর সুন্দর শরীর। সাথে সাথে লজ্জায় লাল হয়ে যায় সে। ছিছি, কতটা নির্লজ্জ হয়ে যাচ্ছে এই নির্লজ্জ পুরুষের সাথে থেকে থেকে। যে এভাবে তাকিয়েছিল। মেহনুর মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এহসান মেহনুরকে এভাবে দেখে টিটকারি মেরে বলে। যা দেখার তা তো দেখে নিলি, এখন লজ্জা পাচ্ছিস কেন? মেহনুর চোখ ছোট করে বলে। আমি কখন তাকালাম আর কি দেখলাম? এহসান হাসতে হাসতে এগিয়ে আসে। বোকা ভাবিস না ভাই, নারী। কখন কিভাবে তাকাস আমি সব জানি, আর রইল বাকি দেখার। সবই তো দেখে নিলি, শুধু আমার। এহসান আর কিছু বলতে পারে না। মেহনুর ওর হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে দাঁত চেপে বলে। চাটা গিলে নিন। এহসান এক পলক চায়ের কাপের দিকে তাকায়, ফের মেহনুরের দিকে চেয়ে বলে। এখন তো আর চা গিলতে ইচ্ছে করছে না। মেহনুর বিরক্ত হয়ে বলে। তো কি গিলতে ইচ্ছে করছে শুনি? এহসান ঠোঁট কেটে হেসে বলে। তোকেই গিলতে ইচ্ছে করছে, তাও চকোলেটের মতো। এমন উক্তি শুনে মেহনুরের লজ্জায় কান দিয়ে যেন গরম বাতাস বের হতে থাকে। মনে মনে ভাবে, কি লজ্জা, কি লজ্জা, ছি, এত খারাপই পুরুষ। সে চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নেয়। শরীরের লোম খাড়া হয়ে গেছে এত নির্লজ্জ কথায়। মেহনুর আর এক মুহূর্ত দাঁড়ায় না, সোজা চলে যায় কাপড় রাখার ঘরে। সারা শরীর এখনো মাছের গন্ধে ভরা। সারাদিন কেঁদে ভেতরটা অশান্ত হয়ে আছে, এখন গোসল করাটা খুব দরকার। কক্ষে প্রবেশ করে তার চোখ যায় তার আলমারির দিকে। সে জানে আলমারির দরজা খুললেই তার কাপড়গুলো রাখা আছে, তবে আজ এহসান নিজে তাকে কাপড় তুলতে দেয়নি। মেহনুর হতবাক হয়ে যায়। আলমারি খুলে দেখে এটা আসলেই অনেক বড়। সে ভেবেছিল হয়তো কয়েকটা শাড়ি আর কিছু সাধারণ কাপড় রাখা, কিন্তু তার ধারণা ভুল ছিল। আলমারির 7টি অংশে বিভক্ত। এক অংশে সুতির শাড়ি, অন্য অংশে নেট আর সিল্কের শাড়ি, একেবারে অন্য অংশে সুতির 3 পিস, গোল্ড ড্রেস, নামাজের হিজাব, গর্জিয়া 3 পিস, আরও অনেক সুন্দর শাড়ি, ড্রেস, বোরখা, হিজাব, নিকাব রাখা। মেনুর একে একে ড্রয়ারগুলো খুলে দেখে। প্রতিটি ড্রয়ারে রয়েছে আতর, সুগন্ধি আর সাজসজ্জার নানা উপকরণ। জীবনের প্রথম এত সাজসজ্জার জিনিস সে দেখেছে। মেয়ে হওয়া সত্ত্বেও কখনো নিজের ঠোঁটে লিপস্টিকও লাগায়নি, আর সাজগোজ তো অনেক দূরের ব্যাপার। তবে এখন এসব দেখার সময় নেই, তাই তাড়াতাড়ি একটা কালো রঙের 3 পিস নিয়ে নেয় এবং আলমারির দরজা বন্ধ করে দেয়। তবে যখন সে পেছনে ফিরে, তখন আবারও তার চোখে পড়ে এহসানের দিকে। সে দেখে এহসান কক্ষে পা রাখছে, সম্ভবত কাপড় পরার জন্য এসেছে। যাই হোক, বেহায়া পুরুষ। এখন কাপড় তো দিবি, আর সেই বেহায়া চোখগুলো বেহায়া পুরুষের দিকে যাবে না, এমনটা ভেবে মেহনুর নিজেকে একটু আশ্বস্ত করে নেয়। এহসান ওর দিকে এক পলক তাকিয়ে যে আলমারিতে টি শার্ট রাখা থাকে সেদিকে এগিয়ে যায়, উদ্দেশ্য একটা টি শার্ট নেওয়া। তাই মন মতো টি শার্ট খুঁজতে থাকে। মেহনুর এক দৃষ্টিতে এহসানের পানে তাকিয়ে রয়েছে। কেন যেন তার শুধু এহসানের পানে তাকাতে ইচ্ছে করে, কোনো বিশেষ কারণ ছাড়াই, শুধুমাত্র তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। কিন্তু কেন তা সে জানে না, শুধু জানে এহসানকে দেখতে হবে, ভালোভাবে দেখতে হবে। এভাবে তাকাতে তাকাতে মেহনুর কক্ষ থেকে বের হতে উদ্যত হয়, কিন্তু তার অসাবধানতার কারণে কক্ষ থেকে বের হওয়ার পথে হঠাৎ দেয়ালের সাথে মাথা ঠুকে যায়। আর ঠুকবে না কেন, সে যে এহসানের পানেই তাকিয়ে হাঁটছিল। এমন হঠাৎ ধাক্কায় মেহনুর মাথায় তীব্র ব্যথা অনুভব করে। ব্যথার তীব্রতায় তার সব কিছু ঘুরতে শুরু করে, যেন দুনিয়া এক জায়গায় থেমে আছে। তার মুখ দিয়ে বেরিয়ে আসে আল্লাহ।
মাথায় হাত বুলাতে বুলাতে সে নিজেকে সামলানোর চেষ্টা করে, তবে ব্যথা এতটাই তীব্র যে তাকে আর সামলানো যাচ্ছে না। এহসান মেহনুরের দিকে এগিয়ে আসতে আসতে দাঁত চেপে বলে, হিয়া বাবুদ, এক বেয়াদব নারী তুমি জুটাইলে আমার কপালে, যার কিনা না আছে আদব আর না আছে কাণ্ডজ্ঞান। এই কথা বলে এহসান মেহনুরের কাছে এসে তার কপাল থেকে মেহনুরের হাত এক প্রকার জোর করে সরিয়ে নেয়। চোখে ক্ষোভ আর গলাতে রাগের অনুনাদ। এহসান মেহনুরের কপালে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তাকাবি তো বুঝলাম, কিন্তু এমন তাকানো তাকালি যে নিজের 12টা বাজিয়ে দিলি। খুব ব্যথা নিশ্চয়ই করছে। মেহনুর চোখ খিচে বলে। এহসান যেন মেহনুরের শ্রেষ্ঠ অস্বস্তি বুঝতে পারলেও থেমে না গিয়ে ধমক দিয়ে বলে, চুপ, বেয়াদব নারী। ব্যথা করছে না তো চোখে জল এলো কি করে? মেহনুরের জন্য কিছু বলার সুযোগ না দিয়ে এহসান এক ঝটকায় মেহনুরকে নিজের কোলে তুলে নেয়। মেহনুর হতভম্ব হয়ে যায়। কি, এই সামান্য ব্যাপারে ওকে কোলে তুলে নিল এই পুরুষ? ছি ছি ছি, তাও খালি গায়ে। দোষ তো নিজেরই, কেন তাকাতে গেল? না তাকালে তো এমন হতোই না। এহসান যেন মেহনুরের শরীরের অস্বস্তি বুঝে আরও টেনে ধরল, যার জন্য মেহনুর এহসানের বুকে লিপটে যায়, যার ফলে মেহনুরের নাকে সে চেনা ঘ্রাণ পৌঁছায়। এহসানের শরীরের ঘ্রাণে যেন মেহনুরকে বশে নিয়ে আসে। পুরো পৃথিবী যেন তার চারপাশে ঘুরছে। অজানা এক অনুভূতি তাকে মাতোয়ারা করে তুলছে। এহসান মেহনুরকে কক্ষে নিয়ে এসে বিছানায় শুয়ে দেয়। তার অস্থির গলায় শব্দ বের হয়। বরফ এনে লাগিয়ে দেব, ফুলে গেছে কপাল। মেহনুর হাত দিয়ে নানা ইশারা করে, অস্বীকারে জানিয়ে দেয়, না না না, লাগবে না। আমি গোসল করব এখন, সব ঠিক হয়ে যাবে গোসল করে নিলে ইনশাল্লাহ। মেহনুর ধীর পায়ে উঠে হাতে থাকা কাপড় নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। কিছু মুহূর্ত পর গোসল সেরে বেরিয়ে এসে সে দেখতে পায় এহসান ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। প্রথমে মনে করেছিল হয়তো এহসান ঘরে নেই, কিন্তু ব্যালকনির কাছে আসতেই তার বুঝে যায় এহসান ব্যালকনিতেই রয়েছে, কারণ তার শরীরের ঘ্রাণ মেহনুরকে জানিয়ে দেয় তার উপস্থিতি। মেহনুর দীর্ঘশ্বাস ফেলে, চুপচাপ এগিয়ে গিয়ে টাওয়ালটা চুল থেকে খুলে ব্যালকনির রেলিংয়ে মেলে দেয়। তারপর চুলকে হালকা করে ঝাড়ি মাথায় ওড়না টেনে নেয়। যখনই পা বাড়াতে যাবার মুহূর্ত, তখনই তার চোখ পড়ে এহসানের দিকে। তবে এবার আর তাকায় না, নিজেকে সংযত করে ব্যালকনি থেকে চলে আসতে নেয়। কিন্তু এহসান তার দিকে চোখ তুলে বলে, আর কখনো কালো রঙের কিছু পরবি না মেহনুর। মেহনুর একটু ভ্রুকুচকে হালকা ঘাড় ঘুরিয়ে তাকায় এহসানের দিকে আর জিজ্ঞেস করে, কেন? এহসান তার চোখে তাকিয়ে নেশাময় সুরে বলে, তোর কালো পোশাক তোর সৌন্দর্যকে আরো অপূর্ব করে তোলে। এতে তোর ভয়ঙ্কর এই সৌন্দর্য হাওয়ায় মাতোয়ারা করে তোলে। মেহনুর এহসানের এমন কথায় স্তম্ভিত হয়ে যায়, কিন্তু কোনো উত্তর না দিয়ে চুপচাপ কক্ষে ফিরে আসে। কক্ষে প্রবেশ করার পর তার চোখ পড়ে প্যাকেটগুলোতে। এগুলো কি? মনে মনে ভাবে যে এগুলোর দিকে এগোয় সে, হয়তো কিছুটা বিরক্ত হয়। এত মাথা ঘামানোর কি দরকার, ভাবতে থাকে। এখন তো নিচে যাওয়ার সময়, খাবার খেতে হবে। মেহনুর ধীর পায়ে কক্ষ থেকে বেরিয়ে আসতে নেয়। তখনই এহসান পেছন থেকে ডাক দিয়ে বলে, মেহনুর, পকেটগুলো খুলে দেখ। মেহনুর কিছুটা বিস্ময় নিয়ে তাকিয়ে পেছনে ঘুরে বলে। এহসান তার কথা এক প্রকার ছিনিয়ে নিয়ে বিছানায় বসতে বসতে বলে, চুপচাপ আমি যা বলছি তা কর। বেয়াদ্দব নারী, সবসময় শুধু তর্ক করিস কেন? মেহনুর আর কিছু বলে না, চুপচাপ আলতো পায়ে বিছানায় এসে বসে। একটা প্যাকেট হাতে নিয়ে খুলতেই তার চোখে বিস্ময় ঝলসে ওঠে। সে ভেবেছিল শুধু একটা মিসওয়াক আনতে বলল, কিন্তু এহসান তো 20টারও বেশি মিসওয়াক নিয়ে এসেছে। মেহনুর মিসওয়াকগুলো বের করে এহসানকে দেখিয়ে বলে, এত মাথা ঘামানোর কি দরকার? কিন্তু এতটা কে আনতে বলেছিল? যে যা পেলেন তা পেট ভরে নিয়ে নিলে। এহসান মুচকে এসে তার বেগমের দিকে তাকায়। এই মুহূর্তে তার বেগমকে একদম বাঙালি বেগম লাগছে, কেমন রেগে গেছে অপচকারার জন্য। এমন মুহূর্ত তার জীবনে কখনো আসবে তা ভাবতেও পারেনি। তবে সে কোনো উত্তর দেয় না, এক দৃষ্টিতে মেহনুরের দিকে তাকিয়ে থাকে। মেহনুর মিসওয়াকগুলো রেখে অন্য একটা প্যাকেট খুলে দেখে এখানে 8 থেকে 10টা মেহেদি এবং কিছু স্টিকার রয়েছে। অবাক হয়ে সে এগুলো হাতে নিয়ে এহসানের দিকে তাকিয়ে বলে, এগুলো কার? এহসান সোজাসুজি উত্তর দেয়। তোর। মেহনুর হতভম্ব হয়ে বলে, এত কিছু দিয়ে আমি কি করব? আমি তো মেহেদি পরি না। এহসান শান্ত সুরে বলে, পড়িস না, এখন থেকে পড়বি। আর এই একটা কথা বলে দিলাম, আজকের পর থেকে তোর হাত মেহেদি ছাড়া আমি আর কখনোই দেখতে চাই না। আর যদি দেখি তো এই হাত কেটে রেখে দেব। মেহনুর ভয়ে ভরকে গিয়ে বলে,
এর জন্য আমার হাত কেন কেটে নেবেন? এহসান ধমকের গলায় বলে। বেয়াদ্দব নারী, সব বেয়াদ্দব জিনিস। আর এটা জানিস না যে হাতে মেহেদি থাকে না সেই হাত পুরুষের হয়? তো কি তুই পুরুষ? মেহনুর এমন ধমকে মৃদু কেঁপে ওঠে এবং মলিন গলায় বলে। এভাবে ধমক দিলেন? এহসান তার কথা শুনে কিছুটা অবাক হয়ে যায়। কিভাবে তার নারী, তার বেয়াদ্দব নারী এমন আদরের সাথে কথা বলছে, এমন কি বলছে। এহসান মেহনুর দিকে তাকিয়ে মৃদু হেসে বলে। আচ্ছা, আর এমন কখনোই হবে না, আর ধমক দিব না। এখন সব প্যাকেট খুলে দেখ। মেহনুর মাথা নাড়িয়ে অন্য একটা প্যাকেট খুলে দেখে। এতে ছিল বেশ কিছুটা আইসক্রিম আর চকলেট। প্যাকেটটা বড় ছিল, আর হয়তো এই জন্যই বড় ছিল কারণ এতে অনেক চকলেট আইসক্রিম ছিল। মেহনুর এগুলো দেখে এহসানের দিকে তাকিয়ে বলে। এগুলো এত কিছু কার জন্য? এহসান আবারও ধমক দিয়ে বলে। তোকে দিয়েছি তো তোর জন্যই তো হবে। মেহনুর ভয়ে ভরকে গিয়ে বলে। এত কিছু আমি একা কি করে খাবো? বাচ্চাদের দিয়ে দিই এগুলো। আমি এতটাও খাই না। এহসান শান্ত সুরে বলে। আরও অনেক আচার, অনেক কিছু এনেছি। যা, সবগুলো কাপড় রাখার কক্ষে যে ছোট ফ্রিজ আছে ওটাতে রেখে আয়। আর তোমার বাচ্চাদের দেয়া লাগবে না, নিজেই তো একটা বাচ্চা। এহসান এসব বলে বিছানা থেকে উঠে কক্ষ থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য নিচে যাওয়া, বাবা ও ভাইদের সাথে কিছু প্রয়োজনীয় কথা বলার জন্য। মেহনুর এহসানের এমন হঠাৎ রেগে যাওয়ার কারণ খুঁজে পায় না। দীর্ঘশ্বাস ফেলে। সে সব কিছু একে একে দেখে। তারপর কাপড় রাখার কক্ষে গিয়ে খাবারের জিনিসগুলো ফ্রিজে রেখে দেয়। তবে একটা চকলেট সে খায়, আর আইসক্রিমের বাটি আর খুলে না, কারণ এতক্ষণে আইসক্রিম হয়তো গলে একাকার হয়ে গেছে। খাবারের শেষে মেহনুর তার কক্ষে ফিরে আসে। এহসান খাবার খেয়ে বাগানে গেছে। একজন লোক তার সাথে জরুরি দেখা করতে এসেছে। মেনুর কক্ষে সে আলমারি থেকে একটা মেসওয়াক বের করে, কিন্তু তার উপরের অংশ তেতলানো নয়। সে তাই রেখে দেয়। ভাবে সকালে নিচে গিয়ে করবে, এখন অজু করে নেয় এমনি। মেনুর অজু করে কক্ষে রাখা ওয়ার্ড্রোব থেকে অ্যানিসা বেগমের দেয়া কোরআন শরীফটা বের করে। তার উদ্দেশ্য ছিল এই কোরআন শরীফে খানা তেলাওয়াত করা। কক্ষে রাখা টেবিলের উপর একটা জায়নামাজ বিছিয়ে নেয় এবং নিচের চেয়ারে বসে কোরআন তেলাওয়াত করে। আহা, অন্তর যেন এক অদ্ভুত স্নিগ্ধতায় ভরে যায়। কিভাবে এত সুন্দর স্পষ্ট লেখা, অথচ এটা কত বছর আগের পুরনো কোরআন। যাদের কাছেই ছিল তারা নিশ্চয়ই খুব যত্নে রেখেছেন। তাই একটা ছিঁড়ে যাওয়ারও চিহ্ন নেই, আছে শুধু যত্নের চিহ্ন। মেহনের নিজের প্রিয় সূরা মুলক তেলাওয়াত করতে থাকে। নিজের গলায় যত সুর দিয়েছেন আল্লাহর সকল অনুগ্রহ নিয়ে তারও তিল সহিত স্পষ্ট তেলাওয়াত করে, কেননা তার অন্তর বিষাদে ভরা। আর এই বিষাক্ততা দূর করতে কোরআন তেলাওয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে এহসান তার মিটিং সেরে উঠে ধীরে ধীরে আল্লাহর নাম নিয়ে বাড়িতে প্রবেশ করে। তার কক্ষে পা রাখতে কানে ভেসে আসে একটা সুন্দর তেলাওয়াত। মুহূর্তেই বুঝে যায় এটা তার প্রিয় বেগম মেহনুরের তেলাওয়াত। তাই তো ধীর পায়ে এগিয়ে গিয়ে মেহনুরের পেছনে দাঁড়িয়ে থাকে। মেনু তার উপস্থিতি অনুভব করলেও কিছুই বলে না। তেলাওয়াত করতে থাকে নিজের মতো, কারণ সে জানে তেলাওয়াত বন্ধ করলে এহসান জোর করে শুনবে। তাই সময় নষ্ট না করে সে নিজের মতোই পড়তে থাকে। এহসান চোখ বন্ধ করে মেহনুরের চেয়ারের পাশে দাঁড়িয়ে তেলাওয়াত শুনতে থাকে। একসময় মেহনুরের তেলাওয়াত শেষ হলে সে উঠে যায়, কোরআন শরীফটা নিজের জায়গায় রেখে দেয়। এহসান মেহনুরকে উঠে যেতে দেখে নিজে ওয়াশরুমে প্রবেশ করে, পরে উজু করে বেরিয়ে আসে। এহসান বিছানার কাছে এসে দেখে মেহনুর বিছানায় শুয়ে আছে। এতক্ষণে তার চোখ ভারী হয়ে আসছে। আজ কেন যেন মেহনুরের দিকে বারবারই নিজের অজান্তে চোখ চলে যাচ্ছে। এহসান দীর্ঘশ্বাস ফেলে, ঘরের বাতিগুলো নিভিয়ে নিজেও বিছানায় উঠে পড়ে। মেহনুর দীর্ঘ একটা হতাশার শ্বাস নেয়। তারপর আলতো করে এগিয়ে এসে এহসানের পাপিষ্ঠ বুকে নিশ্চিন্তে মাথা রাখে। সে জানে যদি সে নিজে না আসে এহসান ঠিকই তাকে বুকে আগলে ধরবে। তাই নিজেই আসা ভালো, কারণ তার জেদের কোনো মূল্য নেই। এই দুনিয়ায় তার তো তারই মূল্য নেই, আর তার জেদের মূল্য কেনই বা থাকবে। এহসান মেহনুরকে নিজের বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নেয়। এত জোরেই চেপে ধরেছে যে মেহনুরের মনে হয় তার শরীরের সমস্ত হাড় ভেঙে যাবে। এতটা শক্তি দিয়ে ধরেছে যে মেহনুর চিৎকার করে বলে। মেরে ফেলবে নাকি? এভাবে ধরলেন, ছাড়ুন বলছি, অসভ্য পুরুষ। এহসান মেহনুরের এমন চিৎকারে ওকে ছেড়ে দেয় ঠিকই, কিন্তু মেহনুরের কয়েকবার শ্বাস নিতে নিতে এহসান মেহনুরকে বালিশে শুয়ে দেয়। শুয়ে দিয়ে মেহনুরের দু হাত আলতো চেপে ধরে, আর এক পলকেই নিজে আধশোয়া হয়ে অর্ধভর দিয়ে মেহনুরের উপর শুয়ে যায়। ব্যাস, এতেই মেহনুর আঁতকে উঠে
কলিজা অবধি ঘামতে শুরু করে। কি করছে এই পুরুষ? এখন উল্টাপাল্টা কিছু করবে নাকি? মেহনুরের এসব ভাবছে আর সমান তালে নড়াচড়া করছে। তবে এহসানের এসবে কিচ্ছু যায় আসে না। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহনুরের ঠোঁটের নিচে থাকা লাল তিলটার দিকে। ব্যালকনির পর্দা একটু এলিয়ে দেওয়া, তাই চাঁদের আলো স্পষ্ট ওদের উপর এসে পড়ছে, যার ফলে মেহনুরের ঠোঁটের তিলটা চকচক করছে চাঁদের আলো বারবারই। এহসানের নিজের ধরে রাখতে পারে না, নিজের ঠোঁট এক পলকে ডুবিয়ে দেয় নিজের আপন নারীর ওই ঠোঁটের নিচের তিলে। এহসানের ঠোঁটের স্পর্শ পেতে মেহনুর বরফের ন্যায় জমে যায়। শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বইতে থাকে তার। এহসানের খোঁচা খোঁচা দাঁড়িয়ে গিয়ে মেহনুরের নরম ত্বকে এক প্রকার বিঁধে গেছে। অসম্ভব অস্বস্তি হচ্ছে মেহনুরের। এর মধ্যে নড়াচড়াও করতে পারছে না, গলা শুকিয়ে আসছে তার। এহসান কিছু মুহূর্ত পর নিজের ঠোঁট তিলটার থেকে তুলে নেয়। তারপর কিছু নিষাক্ত চোখে মেহনুরের ঠোঁটের পানে তাকিয়ে থাকে। গোলাপি ঠোঁট জোড়ায়। ভয় বারবার কাঁপছে, শুকিয়ে আসছে। মনে হচ্ছে এই অধরখানা তাকে ভীষণ রকম টানছে, ভীষণ রকম। তাই আর নিজেকে ধরে রাখতে না পেরে নিজের অধর ডুবিয়ে দেয় নিজের বেগমের অধরে। নিজের ঠোঁটে এহসানের ঠোঁটের স্পর্শ পেয়ে এখন মেহনুরের স্নায়ু অবধি অবশ হয়ে গেছে। এহসান বারবারই নিজের ঠোঁট মেহনুরের ঠোঁটে ছোঁয়াচ্ছে, তাই মেহনুরের দুগালে বারবারই এহসানের দাড়ি বিচ্ছে। মেহনুর ভয়ে লজ্জায় বিছানার চাদর শক্ত করে খামচে ধরে। মেহনুরের ধমনী অবধি জমাট বেঁধে গেছে। এতটা ভয়ঙ্কর অনুভূতির শিকার সে কখনো হয়নি। এই লজ্জাজনক পরিস্থিতিতে পড়ার চেয়ে ভালো তো মাটির নিচে চলে যাওয়া তার জন্যই উত্তম। এক মুহূর্ত, দু মুহূর্ত, কয়েকটা প্রহর কেটে যায় দেখতে দেখতে, কিন্তু তাও এহসান মেহনুরের ঠোঁট ছাড়ে না। নেশায় ডুবে গেছে সে, তলিয়ে গেছে এহসান। তার মনে হচ্ছে সারা রাত এই ঠোঁটেই ডুবে থাকতে। আরও কিছু মুহূর্ত পর এহসান মেহনুরকে ছেড়ে দেয়। মেহনুর এতে নিজের মধ্যে প্রাণ ফিরে পায়, গলা টানিয়ে বুক টেনে শ্বাস নিতে থাকে। এতে এহসানের চোখ আটকে মেহনুরের ফর্সা গলায়। তাই এক মুহূর্ত দেরি না করে এক টানে মেহনুরের গলা থেকে ওড়না সরিয়ে নেয়। এতে মেহনুরের গায়ের কামিজও কিছুটা সরে যায়, যার ফলে মেহনুরের গলার নিচে থাকা লাল তিলটা স্পষ্ট দেখতে পায় এহসান। এই মুহূর্তে আর নিজেকে সামলাতে পারে না সে, তাই তো নিজেই ডুবিয়ে দেয় সেই তিলে। মেহনুর একটু স্বস্তি পেয়েছিল, কিন্তু এহসানের এমন কাণ্ডে সে ভয়ে ঘাবড়ে এহসানের পিঠের টি শার্টের অংশ খাবলে ধরে। এহসানের খোঁচা খোঁচা দাড়ি ওর গলায় বিচ্ছে, সুসুরি লাগছে খুব। না, আর নিতে পারছে না মেহনুর। আর তার চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সেই শক্তিটুকুও পাচ্ছে না। অবশ্যই আছে তার সর্বাঙ্গ। এহসান মেহনুরের সম্পূর্ণ গলায় নিজের ঠোঁট বারবার ছোঁয়াচ্ছে। এহসান এবার কয়েকবার নিজের দাঁত বসিয়ে দেয় মেহনুরের গলায়। এতে মেহনুর কাঁপতে শুরু করে, কাঁপতে থাকে সে। ধীরে ধীরে ওর অচেতন শরীর নিজের আয়ত্তে আসছে। জোরে জোরে শ্বাস নিতে থাকে। এবার একটু শক্তি নিয়ে চিৎকার করে বলে, আমায় ছেড়ে দিন, কষ্ট হচ্ছে ভীষণ। মেহনুরের এমন চাপা আর্তনাদ ছেড়ে দেয় এহসান ওকে। এহসান ওকে ছেড়ে দিতে এক লাফে উঠে বসে মেহনুর আর নিজের গলার দিকে তাকায়। স্পষ্ট দেখতে পায় লাল টুকরো টুকরো হয়ে গেছে ওর গলার ফর্সা চামড়া। চোখ বন্ধ করে কয়েকবার বড় বড় শ্বাস নিতে থাকে। মেহনুর নিশ্চিন্তে শুয়ে থাকা এহসানের পানে ছলছল চোখে তাকিয়ে বলে, আপনি কি আদৌ মানুষ? কি করছেন আপনি আমার সাথে? সারা গলায় রক্ত জমাট বাঁধিয়ে দিয়েছেন। এহসান দীর্ঘশ্বাস ফেলে বলে, শুক্রিয়া আদায় কর যে শুধু গলায় রক্ত জমাট বাঁধিয়েছি, সারা শরীরে নয়। মেহনুর এবার কেঁদে দিবে এমন পরিস্থিতিতে সে এহসানকে নিজের গাল দেখিয়ে বলে, দেখুন কি করেছেন আপনি আমার গলা নিজের দাড়ি দিয়ে কিভাবে ক্ষত বিক্ষত করেছেন। এহসান নিজের দুহাত নিজের মাথার পেছনে নিয়ে আয়েশ করে শুয়ে বলে, আমার দাড়ি আর অথর দিয়ে তোর সারা শরীর ক্ষতবিক্ষত হওয়ার কথা ছিল, তার বদলে শুধু গাল আর গলাই হয়েছে। তাই শুক্রিয়া আদায় কর বেয়াদব নারী। এহসানের এমন উত্তর শুনে এবার মেহনুর ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। কারণ এই কয়েকদিনে এহসান যতই ওকে চড় থাপ্পড় মারুক, কিন্তু তাও এমন আচরণ করেনি। তাই গলা চেপে কেঁদে দেয়, যথেষ্ট চেষ্টা করছে কান্না না করার, কিন্তু তাতেও কাজ হয়নি। এহসান মেহনুরকে কাঁদতে দেখে শান্ত গলায় বলে, কান্না বন্ধ কর বেয়াদব নারী, নয়তো তোর এই কান্নাকে আমি চিৎকারে পরিণত করব। এহসানের এমন অসভ্য ইঙ্গিতে কথা বলায় মেহনুর মুহূর্তেই বুঝে যায় এহসান কি বলতে চাইছে। তাই কান্না বন্ধ করে রেগে বলে, আমি চলে যাচ্ছি এখান থেকে। এশার সাথে থাকবো, আপনার সাথে থাকবো না আমি। এই বলে মেহনুর যখনই অগ্রসর হয় বিছানা থেকে নামতে, তখনই এহসান ওকে হ্যাচকা টানে বালিশে শুয়ে দেয়। মেহনুর কিছু মুহূর্ত পর বুঝে উঠতে পারে কি হয়েছে।
এহসান এমন জোরে টান দিয়েছে ওর মাথা ঘুরে গেছে এক প্রকার। মেনু সব বুঝতে পেরে যেই না আবার উঠতে যাবে, তখনই এহসান ওর কোমরে হাত রাখে। এই নড়াচড়ায় কামিজ কিছুটা সরে গেছে, তাই এহসানের হাত মেহনুরের উন্মুক্ত কোমরে স্পর্শ করে। এহসান কোনো কিছু না ভেবে সমান তালে সুড়সুড়ি দিতে থাকে মেহনুরের কোমরে। এতে নিজের অনিচ্ছাকৃতভাবে খিলখিলে শব্দ করে হেসে ওঠে। নিজের নারীকে হাসতে দেখে অন্তর অবধি ঠান্ডা হয়ে যায় এহসানের। নিজেও শব্দ করে হেসে ওঠে। জান, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমার জন্য একটা সুন্দর চমক আছে। এহসান খুশিতে গদগদ হয়ে ঘরে ঢুকেই কথাগুলো ছুড়ে দিল এক প্রকার মেহনুরের দিকে। বেচারি মেহনুর কাল রাতের পর থেকে লজ্জায় নিজেই কাছে মুখ দেখাতে পারছে না। মনে হচ্ছে এই লজ্জাই তার মনত্রাস্ত্র। ছি ছি, কি লজ্জা। সকালে নাস্তা সেরে বিছানা গোছাচ্ছিল সে, তখনই এহসানের এই ঘোষণা। এক পলক তাকিয়ে এহসানের পানে, ফের চোখ নামিয়ে দ্রুত বালিশ ঠিক করতে করতে বলে, আপনার চমক আপনি দেখুন, আমি কোথাও যাব না। এহসান ধীর পায়ে এগিয়ে এসে মেহনুরের সামনে দাঁড়ায়। ব্যাস, বেচারি মেয়েটার লজ্জা 7 গুণ বেড়ে গেল। এহসানের দিকে তাকানোর সাহসটুকুও পেল না সে। কি করে তাকাবে? যে কাণ্ড কাল রাতে এহসান ঘটিয়েছে, তারপর আর চোখ তুলে দেখা সম্ভব? এহসান ঠোঁটের কোণে এক চিলতি হাসি টেনে বলে, আমার লজ্জাবতী লতাপাতা, লজ্জা ঝেড়ে ফেলে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। মেহনুর ধীর গতিতে চোখ তুলে তাকালো। সন্দিগণ স্বরে বলে, কোথায় যাব? এই এহসান মৃদু হেসে বলে। গেলেই দেখতে পাবে। মেহনুর আর এক মুহূর্ত অপেক্ষা করলো না। কোনো দিকে না তাকিয়ে ধীর পায়ে কাপড় রাখার কক্ষে চলে গেল। একটু খুঁজে বের করলো কালো বোরখাটা, তারপর ধীরে ধীরে গায়ে জড়ালো। কালো পর্দার নিচে সে যেন নিজেকে লুকিয়ে ফেলল, ঠিক যেন রাতের আকাশে মিলিয়ে যাওয়া এক নীরব চাঁদ। নিজেকে সম্পূর্ণ ঢেকে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো সে। এক মুহূর্তের জন্য নিজেকে অচেনা লাগলো। কালো আবরণে মোড়া মেয়েটা কি সেই? বুকের ভেতর কেমন একটা অজানা শিহরণ খেলল। কোথায় কি নিয়ে যাচ্ছে এহসান? কি অপেক্ষা করছে তার জন্য? মেহনুর তালুকদার বাড়ির গেটে আসতেই একজন মহিলা এসে গাড়ির দরজা খুলে দেয়। গাড়ির দরজা খুলে দিতেই ধীর পায়ে উঠে বসে মেহনুর। বসতে না বসতে এহসান নরম হাতে তার চোখের উপর কালো একটা কাপড় বেঁধে দেয়। এটা আবার কি? আর মেহনুর চমকে ওঠে, ফিসফিস করে বলে। এহসান একগাল হেসে কিছুই বলে না, শুধু আলতো করে তার হাতটা নিজের শক্ত মুঠোয় ধরে নেয়। মেহনুর আরও সংকুচিত হয়ে গেল। এই মানুষটার আচরণ মাঝে মাঝে এমন রহস্যময় হয়ে ওঠে যে নিজেকে হারিয়ে ফেলার মতো অনুভূতি হয়। গাড়ির ভেতর নরম আলো আর হালকা সুবাস ছড়িয়ে আছে। এহসানের কাছ থেকে ভেসে আসা তার শরীরের ঘ্রাণ মেহনুরের মনে এক অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে। সে চুপচাপ বসে আছে, কিন্তু তার শ্বাস প্রশ্বাসের গতি যেন একটু বেড়ে গেছে। কতক্ষণ? ফিসফিস করে জিজ্ঞেস করলো মেহনুর। এহসান মৃদু হেসে বলল, অল্পক্ষণের অপেক্ষা জান, তারপর এমন কিছু দেখবে যা তোমার স্বপ্নেও আসেনি। গাড়ি এগিয়ে চলছে রহস্যের গন্তব্যের দিকে। মেহনুরের মনে একদিকে ভয়, আরেকদিকে কৌতূহল। সে জানে এহসান যখন কিছু বলে তখন সেটার পেছনে কিছু একটা লুকিয়ে থাকে। আজও কি তেমন কিছু ঘটতে চলেছে? কাপড়ের আড়ালে মেহনুর চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করছে সামনে কি অপেক্ষা করছে তার জন্য। গাড়ি থমকে থেমে যায়। এতে মেহনুরের ভেতরে ধুকপুকানি আরও একটা বেড়ে যায়। আল্লাহ মাবুদ ভালো জানেন সামনে কি হতে চলেছে। এহসান গাড়ি থেকে নেমে আসে, তারপর দরজা খুলে মেহনুরের হাত ধরে নামিয়ে নিল। আশেপাশে কেমন যেন কোলাহল, মানুষের শব্দ, কিন্তু কোথায় এসেছে সে? কোথায় নিয়ে এলো এই পুরুষ তাকে? কিছুই তো বুঝতে পারছে না। তার দৃষ্টিহীন চোখের সামনে কেবল অন্ধকার। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। এহসান মেহনুরের 2 কাঁধে আলতো করে হাত রেখে কয়েক কদম এগিয়ে নিয়ে গেল। তারপর ধীরে ধীরে তার চোখের বাঁধন খুলে দিল। চোখ থেকে কাপড় সরতেই মেহনুরের দুনিয়া উল্টে গেল। মুখ থেকে অস্পষ্ট গলায় বেরিয়ে এলো, আব্বা। মেহনুরের মুখ দিয়ে আর শব্দ বের হচ্ছে না, শুধু নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। শরীর অসাড় হয়ে যাচ্ছে, হাত পা কাঁপতে শুরু করেছে, কলিজা মোচড় দিয়ে উঠছে বারবার। তার আব্বা মাটিতে পড়ে আছে, গায়ে রক্তের দাগ, মুখ ফুলে গেছে, চোখের কোণে জমে থাকা শুকনো রক্তের রেখা। তার 6 জন চাচাকে কিছু লোক শক্ত করে বেঁধে রেখেছে। দাদাজানের 2 হাত পেছনে বাঁধা, তিনি হাঁটু গেড়ে বসে আছেন।
আর তার ছোট ভাইজান মেহরুবকে মাটিতে ফেলে রাখা হয়েছে। সে নিথর দেহে পড়ে আছে, মুখে এক ফোঁটাও শব্দ নেই। একপাশে তার ছোট ছোট চাচাতো ভাইগুলো দাঁড়িয়ে কাঁদছে, তাদের মুখে ভয় আর আতঙ্ক। মেহনুরের দৃষ্টি ঘোলাটে হয়ে আসছে, পায়ের নিচে মাটি কাঁপছে, শিরা উপশিরায় ভয়ে জমাট বাঁধছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু কণ্ঠ রুদ্র হয়ে এলো। এহসানের ঠোঁটে হালকা হাসি। এই হাসির অর্থ কি সে কি আগেই জানতো? মেহনুর অসহায়ের মতো চারপাশে তাকিয়ে দেখল, আর এক মুহূর্তের জন্য মনে হলো এই পৃথিবীর আলো হাওয়াও আজ তার বিপক্ষে। চারপাশের হট্টগোল, আর্তনাদ আর শ্বাসরুদ্ধকর আতঙ্কের মাঝে মেহনুরের শরীরটা কেমন যেন নিস্তেজ হয়ে আসছে, গলা শুকিয়ে কাট। তবুও সমস্ত শক্তি একত্র করে মুখ খুলতে যাবে, ঠিক তখনই আহসান ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, কেমন চমক দিলাম, সুন্দর না? সারা শরীর শিউরে উঠল মেহনুরের। আতকে উঠে এক পলকে নিজের আপনজনদের দিকে তাকালো সে। দাদাজান মাটিতে লুটিয়ে চাচারা বাঁচার জন্য ছটফট করছে, আর আব্বার মুখে রক্ত ভেসে যাচ্ছে। বিস্ময়ে, ভয়ে আর শোকে কেঁপে কেঁপে উঠে বলল, আমার আব্বাকে কেন মারছেন? কেন এমন করছেন? আমার চাচাদের কেন মারছেন? আমার দাদাজানকে? কথা শেষ হয় না, গলার কাছে কেমন যেন দলা পাকিয়ে আসে কান্না। এহসান আবারও ফিসফিসিয়ে বলে, শ্, আস্তে কথা বল, এখানে পরপুরুষ রয়েছে। তারপর একটু থেমে গলায় শীতলতা মিশিয়ে বলে, আর তোর বাপ চাচাদের আমি মারছি না, অন্য কেউ মারছে। কেন মারছে জানিস? মেহনুর ছলছল চোখে তাকালো তার দিকে। কেন? এহসান মৃদু হেসে বলল, কারণ ওরা পাশের গ্রামের দক্ষিণের জমিটা নিজেদের দখলে নিতে চেয়েছিল, যার পরিণামেই। মেহনুরের চোখে বিস্ময়ে বড় হয়ে গেল। কিন্তু সেই জমি তো আমাদের। এহসান এবার ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি টেনে বলল, তোদের তো, কিন্তু এরা সেটা তোদের হতে দেবে না। আর এরা কারা জানিস? এরা আরাস জমিদারের লোক। আরাস জমিদার? মেহনুর আতকে উঠল নামটা শুনে। ছোটবেলা থেকেই শুনে এসেছে তাদের ভয়ঙ্কর কীর্তি কাহিনী, বিশ্রী লড়াই, রক্তের হিসাব, ক্ষমতার দম্ভ, সবকিছুর সঙ্গে ওদের নাম জড়ানো। বড় তালুকদার, ছোট তালুকদার, যেই হোক সবার সাথে এদের রক্তারক্তির সম্পর্ক। কিন্তু আজ তার নিজের পরিবারের লোকজন এই নিষ্ঠুরতার শিকার। তখনই চারপাশের মারামারি ধীরে ধীরে স্মিত হতে থাকে। জমাট রক্তের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে। হঠাৎই সবাই থমকে যায়। থমকে যাবে না কেন? তাদের বাপেরও যে বাপ এসে উপস্থিত হয়েছে এখানে। এহসানকে দেখে দাঁড়িয়ে থাকা লোকগুলোর চোখ বিস্ময়ে কুঁচকে উঠল। কেউ একজন ফিসফিসিয়ে বলল, সবাই চুপ, কেউ কিছু বলছে না ভয়ে। কারণ নিজেদের দাপট এহসান তালুকদারের সামনে দেখালে কলিজার জায়গায় থাকবে না। তাই তো চুপচাপ দাঁড়িয়ে আছে সবাই। তখনই এহসান হেসে উঠে বলে, আরে চালিয়ে যাও, আমি তো একটু আনন্দ নিতে এসেছি, তোমাদের কাজে বাধা দিতে কিন্তু নয়। এহসানের এমন নির্মম কথায় লোকগুলো কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে। তারপর বিশ্রীভাবে হাসতে হাসতে বলে, মেহনুর যেন বিশ্বাসই করতে পারছে না এ কি সেই এহসান, যে মানুষটা আজ ওর পরিবারের সর্বনাশের মঞ্চে দাঁড়িয়ে নির্মম আনন্দ নিচ্ছে। তখনই মেহনুরের কানে ভেসে এলো এক আর্তনাদ, আমার আব্বারে ছেড়ে দে কুত্তার বাচ্চা, আমার মেরে ফেল প্রয়োজনে। তার ভাইজান মেহরুব। তারপরে ধূপ করে একটা প্রচণ্ড শব্দ হয়। একজন লোক প্রচণ্ড জোরে লাথি মারে মেহরুবের মুখে। মুহূর্তেই থেমে গেল ওর চিৎকার। মুখের কোণে টলটলে লাল রক্তের ধারা গড়িয়ে পড়তে থাকলো। এই দৃশ্য দেখে মেহনুরের প্রাণ যেন বেরিয়ে আসার উপক্রম। সে চিৎকার করে বলে, ভাইজান? এক দৌড়ে ওর কাছে যেতে চাইল, কিন্তু মুহূর্তের মধ্যেই এহসানের লোহার মতো শক্ত হাত ওকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরে, বলে, তোকে এখানে এনেছি এদের এই অবস্থা দেখার জন্য, ওদের কাছে দৌড়ে যাওয়ার জন্য নয়। এহসানের চোখে ঝলসে ওঠে এক ভয়ঙ্কর দৃষ্টি, আর বলে, দেখ, পুরো গ্রাম দেখছে, কেউ কিছু বলছে না, তুইও দেখ, উপভোগ কর, যেমনভাবে আমার আব্বা তারই ছেলের রক্তে গোসল করতে দেখেছিল। তারপর এক নিঃশ্বাসে বলে, তুইও দেখ, আনন্দ কর। মেহনুর পাগলের মতো মাথা নাড়াতে থাকে। এহসানকে শুধু বারবার বলতে থাকে, আপনি কিছু করুন, আপনি থামান, ওরা আমার আব্বাকে মেরে ফেলবে, থামান না, কিছু তো করুন। কিন্তু এহসান মেহনুরের কোনো কথায় কান দেয় না। উল্টো তাকে বা হাত দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরে আর আনন্দের সহিত সামনের দৃশ্য দেখতে থাকে। মেহনুর বারবার ডুকরে কেঁদে ওঠে,
আর একটা কথাই বলতে থাকে। আপনি কিছু করুন, দয়া করুন, আমার আব্বাকে বাঁচান। আবারও কেঁদে উঠে বলে, ও এহসান, কিছু তো করুন, ওরা মেরে ফেলছে, ওরা আমার সব শেষ করে দিচ্ছে, কিছু তো করুন। কান্না করতে করতে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে মেহনুর, কিন্তু এহসান কিছুই করছে না। মেহনুরকে যে এভাবে এহসান এই দৃশ্য দেখাচ্ছে, এটা দেখে মেহনুরের বাপ চাচার অন্তর আরো ঢুকরে কেঁদে ওঠে। তাদের মেয়ে খুবই কোমল, যদি কোনো ধরনের শখ করে বসে, জ্ঞান হারিয়ে ফেলে, নিজের কোনো ক্ষতি করে নেয়, মানসিকভাবে ভেঙে পড়ে, এটা নিয়ে তারা আরো বেশি ভয় করছেন। মেহরুব নিথর দেহে শুয়ে অসহায় চোখে শুধু এটাই দেখছে, এই নরপশু হাসানের বুকে কিভাবে তার ছোট্ট পরী, তার কলিজা, তার প্রাণের টুকরো বোন কত অসহায়ভাবে আহাজারি করছে। কিন্তু তাও ওই নরপশুটা কিছুই করছে না, সব শুধু উপভোগ করছে। অথচ নিজের প্রাণের জন্য নিজে কিছু করতে পারছে না, শুধু দেখছে। আর তার বুকটা বিদ্ধ হয়ে যাচ্ছে, রক্ত দিয়ে মুখ ভরে যাচ্ছে, তার শক্তি শেষ হয়ে যাচ্ছে। ঠিক তখনই যখন মেহেনুরের বাবা মাজহারুল সাহেব মৃত্যুর শিকার হতে যাচ্ছিলেন, কেউ একেবারে মেরে ফেলার জন্য প্রস্তুতি নেয়, তখনই হাসান তার ডান হাত উঁচু করে দিয়ে এক চুটকি বাজায়। মুহূর্তে তার পেছনে দাঁড়িয়ে থাকা দেহরক্ষীরা ঝাঁপিয়ে পড়ে বাঘের মতো সেই লোকগুলোর উপর, যারা এতক্ষণ ধরে মেহেনুরের পরিবারের সদস্যদের উপর আঘাত করছিল। মুহূর্তের মধ্যে কয়েকজন লোক মেহেনুরের বাবাকে ধরে এনে তাকে মাটিতে শুইয়ে দিল, তার চাচাদের ছাড়িয়ে দিতে লাগলো। মেহনু নিজের বাবাকে সামনে পেয়ে এহসানের থেকে নিজেকে ছাড়িয়ে মাটিতে বসে পড়ে। তবে এহসানই নিজে ওকে ছেড়ে দেয়। মেহনুরের তো আর সাধ্য নেই এহসানের বুক থেকে নিজেকে ছুটে পাওয়ার। এহসান মেহনুরকে ছেড়ে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে সব কীর্তি দেখতে থাকে। একবারও মেহনুরের আধমরা বাবার দিকে ফিরেও তাকায়নি। চোখের জলে তারা সারা মুখ ভিজে যাচ্ছে মেহনুরের। দুঃখ, বেদনা, কষ্ট, সমস্ত অনুভূতি যেন একসাথে উদিত হয়ে তার হৃদয়ে তোলপাড় করছে। তাড়াতাড়ি সে নিজের আব্বার হাত, যেটা ক্লান্ত জখম হয়ে পড়ে আছে, সেই হাত নিজের হাতে চেপে ধরে আর অশ্রুসিক্ত চোখে নিঃশব্দে তার পিতার হাতে চুমু খেতে থাকে। মাঝারুল সাহেবের বুকের ভেতর এক যন্ত্রণাদায়ক অনুভূতি হচ্ছে। তার মেয়েকে এমন কষ্টে দেখে তার মন চাইছিল সে যেন একটা বার হলেও নিজের মেয়ের মাথায় মমতার হাত বুলিয়ে দিতে পারেন, কিন্তু তার শরীর সাড়া দিতে চায় না। তার হাতগুলো যে ভারী হয়ে গেছে, তিনি একটু নিজের হাত তুলতে পারছিলেন না। খুব ভয় হচ্ছে মেহনুরের, খুব ভয় হচ্ছে, কারণ তার বাবা মুখ থেকে একটা কথাও বের করতে পারছেন না। মেহনুর ভয়ে ভয়ে তার বাবার কানের কাছে নিজের মুখ নিয়ে যায় আর ফিসফিসিয়ে বলে, আব্বা পড়ুন লা ইলাহা। ওর বাবা অস্পষ্ট গলায় মেয়ের সাথে সাথে বলেন, লা ইলাহা মেহনুর ঢোক গিলে বলে, ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওর বাবা এবার গলায় স্পষ্ট করে একটু বলেন। ইল্লাল্লাহু মুহাম্মাদুর মেহনুর ডুকরে কেঁদে উঠে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওর বাবা অনেক কষ্টে পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার পড়ার সাথে সাথে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। মেহনুর ফের বলে, আব্বা পড়ুন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। মেহনুর কান্না গলায় চেপে আবারও বলে, পড়ুন আব্বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। ওর বাবা মুখ থেকে অনেক কষ্টে বের করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি। ধারিম ওয়াতিন আলহামতু, ধারিম ওয়াতিন আলহামতু। তখনই কয়েকজন হাসপাতালের কর্মী এসে ওদের সামনে একটা সিট রাখেন, যাতে করে ওনাকে হাসপাতালে নিয়ে যেতে পারে। তাই তো এহসান একটু ঝুঁকে মেহনুরের হাতের বাহু আলতো করে ধারে আর এক টানে তুলে নিয়ে আবারও নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। মেহনুর আর নিজের বাবাকে দেখতে পারে না, নিজের ভাইজানকেও দেখতে পায় না, কারণ এহসান ওকে এতটা জোরেই নিজের বুকের সাথে চেপে ধরেছে যে সে কোনো দিকে তাকাতেও পারছে না। মেহনুরের শুধু অ্যাম্বুলেন্সের ডাক শুনছে। তবে কি হলো, কে মারা গেল, তার বাবা কি বেঁচে রইলেন, সে তা বুঝতেই পারল না। এসব কিছুই ঘটেছে এহসানের কারণে, সব কিছুই ঘটেছে তার জন্য। যদি সে এসব উপভোগ না করত, যদি সে বাধা দিত, তবে এমন কিছুই হতো না। মেহনুরের মনের প্রতি মুহূর্তে ভীষণ ঘৃণার প্রহার জমে উঠেছে। শুধু ঘৃণা, শুধু ঘৃণা জন্মাচ্ছে এহসানের প্রতি। যখন সবাইকে হাসপাতালে নেওয়া হয় এবং সেই লোকগুলোকে মেরে হাসপাতালে পাঠানো হয়, তখন এহসান মেহনুরকে ছেড়ে দেয়।
মেহনুর ছাড়া পেয়ে পাগলের মতো এদিকে ওদিকে তাকায়। কি, এই মাঠে সে আর এহসান ছাড়া কেউ নেই? কয়েক মুহূর্ত আগেও তো সবাই ছিল। কোথায় গেল সবাই? তার ভাই, ছোট ভাই, ভাইগুলো কোথায়? মেহনুর পাগলের মতো মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে আর দেখতে পায় যে তার বাবা যেখানে শুয়েছিলেন সেখানকার মাটিতে কিছুটা রক্ত লেগে আছে। মেহনুর তা দেখে মুহূর্তেই সে রক্তে মাখা মাটি হাতে তুলে দাঁড়িয়ে যায় আর তার ছেলের হাসি দিয়ে পেছনে ঘুরে মাটিগুলো ধরে এহসানের সামনে নিয়ে এসে বলে, এহসান তালুকদার, দেখুন রক্ত, রক্ত, আমার আব্বার রক্ত। আপনি তো খুব পছন্দ করেন, আপনি তো খুব পছন্দ করেন রক্ত। দেখুন রক্ত, আমার আব্বার রক্ত। কত রক্ত দেখুন, কত রক্ত। আরও লাগবে, লাগবে, আরও দিব, দিব, নিন, ঘ্রাণ শুকুন। এহসান অনুভূতিহীন হয়ে মেহনুরের অস্থির কাজগুলো দেখছে। নিজের নারীকে এতটা ভয়ঙ্করভাবে আঘাত দিতে সে চায়নি, তবে এটাই তার কর্তব্য। তাকে তার আপনজনদের কষ্ট পেতে দেখিয়ে যন্ত্রণা বোঝানোর চেষ্টা করছে, কারণ সে চায় মেহনুর বুঝুক তার বাপ চাচার জন্য এহসানের ঠিক কতটা কষ্ট পেয়েছে কিংবা পাচ্ছে। মেহনুর দৌড়ে মেহরুবের যেখানে রক্ত পড়েছে সেই জায়গা থেকে এক খাবলা রক্তমাখা মাটি তুলে এনে এহসানের সামনে ধরে বলে, দেখুন রক্ত, নিজের ক্ষোভ মেটান। এটা আমার ভাইজানের রক্ত, এখনো তরতাজা রক্ত। সুন্দর না? নিশ্চয়ই আপনার খুব ভালো লাগবে। ঘ্রাণ নিন রক্তের। তারপর মেহনুর পাগলের মতো এদিক ওদিক তাকিয়ে আরো বলে, ওখানে দেখুন, আমার চাচাদেরও রক্ত লেগে আছে। যান, দেখুন না, দেখুন, আপনার খুব মজা হবে। তরতাজা রক্ত বলে কথা। এই কথা বলার পর মেহনুর ডুকরে কেঁদে ওঠে। এহসানের সামনে এসে তাকে সামলানোর জন্য এগিয়ে এলে মেহনুর চিৎকার করে পিছু হটে বলে, খবরদার, আপনি কাছে আসবেন না। আমার ঘৃণা লাগে, আমার বমি পায়, আমার নিজের অস্তিত্বের ওপর ঘৃণা লাগছে। আসবেন না আপনি আমার কাছে। ঘৃণা করি আমি আপনায়। কিন্তু এহসান তো আর এসব শুনে থামবে না। সে ঝাঁপিয়ে গিয়ে মেহনুরকে বুকে আঁকড়ে ধরে তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, বেয়াদবি করিস না, বেয়াদ্দব বান্দি। মেহনুর এহসানের বুকে গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে, আমায় আমার আব্বার কাছে নিয়ে যান, আমি আমার আব্বাকে দেখব। নিয়ে যান। এহসানের কপালে রগ ফুলে ওঠে। সে মেহনুরকে ছেড়ে দিয়ে তার বাহু আলতো করে চেপে ধরে বলে, খবরদার, এমন কথা আর মুখেও আনবি না। তুই আর ওদের সাক্ষাৎ কখনোই পাবি না। এই বলেই এহসান মেহনুরকে জোর করে কোলে তুলে নেয়। মেহনুর জেদের বসে কিলঘুষি মেরেই যাচ্ছে এহসানের বুকে, কিন্তু এহসান এসবে পাত্তা না দিয়ে ওকে গাড়িতে বসায়। রাতের বেলা, রাত হয়ে গেছে। মেহনুর জানেই না ঠিক কি করতে হবে। তার অগোছালো অবসন্ন শরীর আর অবসন্ন মন নিয়ে সে কাপড় রাখার কক্ষের এক কোণে দেয়ালে হেলান দিয়ে বসে আছে। চিৎকার করে কান্না করার জন্য গলা ভেঙে গেছে আর এখন কেবল নিঃশব্দে চোখের জল ফেলছে। অন্তরে হাজারো ঘৃণা জমে, তবুও চোখের জল থামছে না। সেসব অনুভূতির ভার সে আর বহন করতে পারছে না। এহসান যখন মেহনুরকে বাড়ি নিয়ে আসে তখন মেহনুর পায়ের কাছে পড়েছিল, আহাজারি করে বলেছিল, আমায় একটাবার হসপিটালে নিয়ে যান, কেবল একটু সাহায্য করুন। প্রয়োজনে সারা জীবন আমি আপনার দাসী বান্দি হয়ে থাকব। কিন্তু এহসান একটা কথাও শোনেনি তার। মেহনুরের কান্না দেখে তার বাবা, মা, ভাই সকলেই মিনতি করেছে, একবার হলেও মেহনুরকে তার পরিবারকে দেখতে দাও। এহসান তা একেবারে অগ্রাহ্য করেছে। তার অনুশোচনার কোনো সুযোগ ছিল না। সে মেহনুরকে এই কক্ষে বন্দি করে। নিজের নির্বাচনী সবাই চলে গিয়েছে। মেহনুর চিৎকার করে কাঁদতে কাঁদতে হাঁপিয়ে উঠেছে। চোখে আর পানি নেই, তবে হৃদয়ের ভেতরে প্রতিটি মুহূর্তেই নতুন করে ছিঁড়ে যাচ্ছিল। নীরব কান্নার মাঝে শুধু একটা রকমের ব্যথা, নিজের পরিবারকে হারানোর ভয়। এমনিতেই তো তার অস্তিত্ব এদেশে নেই, এখন যদি এদের কিছু হয় তবে সে কি নিয়ে বাঁচবে? চোখ জ্বালা করছে কান্না করতে করতে, কিন্তু তাও অন্তর ফেটে কান্না আসছে। চিৎকার করে কান্না করতে না পারলেও মেহনুর একেবারে নীরব হয়ে চোখের জল ফেলছে। তখনই ঘরের দরজা খট করে খুলে এহসান ঘরে প্রবেশ করে, হাতে খাবারের ট্রে নিয়ে। মেহনুর এক পলক তাকায় এহসানের পানে, সাথে সাথে তার গায়ের লোম খাড়া হয়ে যায় ঘৃণায় এবং রাগে। মনে হচ্ছে তার সমস্ত পৃথিবীটুকু চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে এহসান। নিজের নারীর দিকে এক পলক তাকিয়ে এহসান বুঝতে পারে তার নারী, তার মেহনুর কাঁদতে কাঁদতে নিজের আত্মাকে একেবারে ছিঁড়ে ফেলেছে। মেহনুরের নাক, মুখ, চোখ সবকিছু এতটাই লাল হয়ে গেছে যেন প্রতিটি অনুভূতি সে নিজের শরীরে আঁকড়ে ধরেছিল। তার চুলগুলো এলোমেলো হয়ে একত্রিত না হয়ে গড়িয়ে পড়েছে। সে পুরো অবস্থা নিজের দুর্বলতার কাহিনী বলে দিচ্ছে।
এহসান মেহনুরের পানে তাকিয়ে থাকতে থাকতে ওর কাছে এগিয়ে গেল। কিছুই বলল না, শুধু তাকিয়ে রইল। এহসান মেহনুরের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে যায়, কিন্তু তাও মেহনুর ওর দিকে তাকায় না। এহসান এবার আলতো গলায় মেহনুরকে বলে। খাবারটা খেয়ে নে। মেহনুর নিশ্চুপ, কোনো কথাই বলে না, চুপচাপ বসে থাকে। এহসান এমন দৃশ্য দেখে আলতো করে মেহনুরের মাথায় হাত রাখে। তবে তার হাত রাখতে দেরি হয়, কিন্তু মেহনুর এক ঝটকায় এহসানের হাত নিজের মাথা থেকে সরাতে দেরি হয় না। মেহনুর এহসানের হাত সরিয়ে চিৎকার করে বলে। ছবের নামায় ঘৃণা লাগছে আমার, ঘৃণা। কিন্তু এহসান এখন এই কথা শুনছে না। ওর দৃষ্টির আঙ্গুলি আটকে গেছে মেহনুরের হাতে। মেহনুরের হাত খালি কেন? হাতের বালাগুলো কোথায়? হাত খালি কেন? মেহনুর নিশ্চয়ই খুলে ফেলেছে কোথাও। এহসানের ভীষণ রাগ হয়। এহসান মেহনুরের দু হাত ওর মুখের সামনে তুলে শক্ত করে চেপে ধরে, চিৎকারের গলায় বলে। হাতের চুড়ি কোথায়? মেহনুর ব্যথায় কিঞ্চিত শব্দ করে ওঠে, তবে কিছুই বলে না। এহসান আবারও বাজখাই গলায় বলে। খারাপের বাচ্চা, হাতের চুড়ি কোথায়? এই বলে মেহনুরকে ঝাঁকি মারে। এতে মেহনুর আঁতকে ওঠে, কাপা কাপা গলায় বলে। আমি খুলে ফেলেছি। মেহনুরের এমন কথায় এহসানের মগজ টকবক করে ওঠে। কি করেছে এই নারী? এহসান মেহনুরের বাহু চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে। কোথায় ফেলেছিস? মেহনুর ভয়ে কান্না করে দেয় এহসানের এই রূপ দেখে, কারণ এহসানকে খুব ভয়ঙ্কর লাগছে। চোখ দুটো লাল হয়ে আছে, কপালে রগ রাগে ফুলে গেছে, ফর্সা মুখ রাগের আগুনে পুড়ে উঠেছে। মেহনুর কান্না চেপে গলায় বলে। এখানে, ওই তো। বালাগুলো যেখানে ফেলেছে সেখানটা দেখিয়ে বলে। এহসান মেহনুরের কথায় সেদিকে তাকায়, তারপর এক ঝটকায় উঠে বালাগুলো নিয়ে আসে। এক এক করে দু হাতে বালাগুলো পরিয়ে দেয়। এহসান মেহনুরের হাত ধরে স্পষ্ট বুঝতে পারে যে মেহনুর খুব রেগে জোর জবরদস্তির সাথে এই বালাগুলো খুলেছে, কারণ মেহনুরের ফর্সা হাতে স্পষ্ট লাল দাগ দেখা যাচ্ছে। এহসান নিজেকে কিছুটা শান্ত করে মেহনুরের পানে তাকায়। মেহনুরের ভয়ে দাঁতে দাঁত লেগে যাচ্ছে, তার গোলাপি অধরখানা বারবার অস্বাভাবিকভাবে কাঁপছে। মেহনুর বারবার ঢোক গিলছে। এতটা ভয় সে কখনই মেহনুরকে দেখাতে চায়নি। তার হাতে থাকা মেহনুরের হাত জোড়াও কাঁপছে। এহসান মৃদু হেসে মেহনুরের আলতো হাতে চোখের জল মুছে দেয়, তারপর এলোমেলো চুলগুলো মুখ থেকে সরিয়ে নেয়। কিন্তু মেহনুর কোনো প্রতিক্রিয়া দেখায় না, শুধু বারবার কেঁপে ওঠে আর টিপে চোখের জল ফেলতে থাকে। এহসান দীর্ঘশ্বাস ফেলে উঠে যায়, তারপর ড্রেসিং টেবিলের উপর থেকে একটা চিরুনি নিয়ে আসে, তারপর মেহনুরের পাশে বসে আলতো করে। মেহনুর শুধু জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে, আর কিছু না। এহসান আলতো হাতে মেহনুরের চুলগুলো সম্পূর্ণ খুলে দেয়, তারপর আলতো হাতে চুলগুলো হাতের মুঠোয় নিয়ে নেয়। মেহনুরের ঘাড় থেকে চুল সরাতেই এহসানের চোখে স্পষ্ট ভেসে ওঠে মেহনুরের ঘাড়ের ফর্সা শরীরের মধ্যে কালো কুচকুচে তিলটা। এহসান থমকে যায়। এ নারীর শরীরে এক তিল কেন? আর কেন? এ নারীর শরীরে এত তিল কেন? আর এই তিলগুলো তাকে ভয়ঙ্করভাবে টানে। সে খুঁজে পায় না এর উত্তর। এহসান ধীর হাতে মেহনুরের কাঁধে দু হাত রাখে এবং কিছু মুহূর্ত নেশাগ্রস্ত চোখে তাকিয়ে থাকে ওই তিলটার দিকে। বার কয়েক ঢোক গিলে নিজেকে সামলাতে চায়, কিন্তু সে ব্যর্থ হয়। নিজেকে সামলাতে না পেরে ধীরে ধীরে নিজের মুখ এগিয়ে নিয়ে যায়, তারপর সব সংকোচ ফেলে দিয়ে মেহনুরের গালের তিলটায় নিজের ঠোঁট ছোঁয়। কয়েকবার গভীরভাবে ছোঁয়। এহসানের ঠোঁট আর দাড়ির স্পর্শ বিষাক্ত লাগতে থাকে মেহনুরের কাছে। মেহনুর নিজেকে আর ধরে রাখতে পারে না, নিজের দুহাটু খামচে ধরে চিৎকার করে কেঁদে ওঠে। মেহনুরকে এভাবে কাঁদতে দেখে এহসান মেহনুরের গাল থেকে তার মুখ তুলে নিয়ে মেহনুরের কানের কাছে ফিস ফিস করে বলে। এভাবে কাঁদিস না, কারণ আমার তোর এই কান্না শুনলেই মনে চায় তোর এই কান্নাকে আরো তীব্র থেকে তীব্র করে তুলতে। মেহনুরের কান্না মুহূর্তেই থেমে যায় এহসানের এমন কথা শুনে। এহসান মেহনুরের কাছ থেকে উত্তর কানের লতিতে কয়েক কামড় বসায়। মেহনুর বারবারই চিৎকার দিয়ে ওঠে, তবে ফের নিজেকে সামলে নেয়। এহসান নিজেকে সামলে নেয়, তারপর কয়েকবার দীর্ঘশ্বাস ফেলে, হাত বাড়িয়ে অতি যত্নে নিজের নারীর চুলগুলো ধীরে ধীরে আঁচড়ে দিতে থাকে। প্রায় আধ ঘন্টা সময় নিয়ে এহসান মেহনুরের লম্বা ঘন চুল জুড়ে বেঁধে দেয়। অনেক কষ্টে সামলে নিতে পারে এহসান মেহনুরের চুলগুলো। মেহনুরের চুল বেঁধে দিয়ে চিরুনি তার জায়গা মতো রেখে দেয়। অতঃপর এহসান তাড়াতাড়ি কক্ষ থেকে বেরিয়ে আসে এবং ওয়াশরুম থেকে এসে একটা ছোট্ট তোয়ালে ভিজিয়ে নেয়।
আবারও কক্ষে এসে মেহনুরের সামনে বসে যায়। দীর্ঘশ্বাস ফেলে মেহনুরের থুতনি আলতো করে ধরে। ভেজে তোয়ালে দিয়ে মেহনুরের কান্নামাখা মুখশ্রীটা অতি যত্নে মুছে দেয়। তারপর মেহনুরের হাত পা আলতো করে মুছে দেয়। কিন্তু মেহনুর বারবারই এহসানের স্পর্শে কেঁপে ওঠে, তবে কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে চোখ নিচু করে নিজের দুহাঁটু খামচে ধরে নিজেকে সামলাতে থাকে। সেই মূর্তির মতোই বসে থাকে, কোনো শব্দ করে না, আর না একটুও নড়াচড়া, চুপচাপ বসে থাকে। এহসান ওর গা থেকে ওড়নাখানা সরিয়ে নেয়, তারপর গলাও মুছে নেয়। এতে ভীষণভাবে কেঁপে ওঠে মেহনুর, তবে দাঁত চেপে নিজেকে সামলে নেয়, কোনো কিছুই বলে না। অতঃপর এহসান পাশে রাখা ট্রে থেকে খাবারের প্লেটটা নিয়ে এক লোকমা খাবার মেহনুরের সামনে ধরে বলে। খেয়ে নে। মেহনুরের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে আর কোনো কিছু না ভেবে রাগে ফুঁসে উঠে এহসানের হাতে সজোরে ধাক্কা দিয়ে বসে, যার ফলে এহসানের হাতে থাকা ভাত গিয়ে এহসানের পাঞ্জাবিতে পড়ে। এমন কাণ্ড ঘটিয়ে মেহনুর ভীষণ ভয় পেয়ে যায়, কারণ এহসান যদি এখন ওর উপর আবার খেপে যায়, খুব ভয় করছে মেহনুরের। কিন্তু তাকে অবাক করে দিয়ে এহসান এক পলক নিজের পাঞ্জাবির পানে তাকায়, তারপর বাঁ হাত হালকা করে পাঞ্জাবিতে লাগা ভাতগুলো ঝেড়ে নেয়। মেহনুর ভয়ে ঢোক গিলতে থাকে, কিন্তু এহসান ওর মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে। রাগ দেখাচ্ছিস? সমস্যা নেই, কারণ রাগ অভিমান সবই তো তুই আমার সাথেই দেখাবি, কারণ আমি তো তোর অস্তিত্ব। মেহনুর চমকিত চোখে তাকিয়ে থাকে এহসানের পানে। এই নিকৃষ্ট পুরুষ সবার প্রতি এত নিকৃষ্ট, কিন্তু তার প্রতি কেন এত শান্ত? কেন সে এমন আচরণ করছে? মেহনুর ঠোঁট ভেঙে কেঁদে ওঠে। এমন সময় মেহনুরকে কাঁদতে দেখে এহসানের ভেতরটা মুচড়ে ওঠে, কারণ সে বুঝতে পারে তার নারী এখন তার বাপ চাচার জন্য কাঁদছে না, অন্য কিছুর জন্য কাঁদছে। তাই আদরি গলায় বলে। কেন কাঁদছিস এভাবে জান, বলো আমায়। মেহনুর ঠোঁট চেপে কান্না থামিয়ে ভাঙা গলায় বলে। সবার প্রতি আপনি এত নির্মম, তাহলে আমার বেলায় কেন আপনি এত কোমল? এহসান মুচকে এসে প্লেট থেকে এক লোকমা খাবার মেহনুরের সামনে ধরে, কিন্তু এবার মেহনুর এহসানের উত্তর পাওয়ার আশায় নিমিষেই তা মুখে তুলে নেয়। এহসান মেহনুরের মুখে খাবার দিয়ে ওর দিকে তাকিয়ে বলে। সবাই তো আর আমার আত্মার আগুলে নেই, শুধু তুই আছিস, তাই তোর প্রতি আমি এত কোমল। এহসান আরেক লোকমা ভাত মেহনুরের মুখে তুলে দিতে দিতে বলে। তোর প্রতি আমার বিশ্রীর আগুন নিথর, সেখানে তুচ্ছ আমি তো হবই কোমল। জানিস তোর বেলায় আমি এতটাই দুর্বল যে আমার ভয়ঙ্কর পাপও তোর প্রতি ভালোবাসার উষ্ণতায় নিচে চাপা পড়ে যাচ্ছে। ভীষণ ভালোবাসি রে তোকে, ভীষণ ভালোবাসি। আমি এহসান ভীষণ ভালোবাসি তোকে, ভীষণ। আমাকে সত্যি ভালোবাসেন আপনি? মুখের ভাতের শেষ কটা লোকমা গিলতে গিলতে মেহনুর এহসানের দিকে তাকিয়ে প্রশ্নটা করে। ওর গলা কাঁপছে, চোখের কোণে জমে থাকা জল নড়ে চড়ে উঠছে। এহসান দীর্ঘশ্বাস ফেলে কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থাকে, তারপর মাথা সামান্য ঝুঁকিয়ে বলে। বলেছি তো একবার, আর বলবো 1000 বার, তোকে আমি ভালোবাসি, ভীষণ ভালোবাসি। মেহনুর এহসানের চোখের দিকে তাকায়, ওর কথাগুলো সত্য কিনা তা বোঝার চেষ্টা করে। বুকের গভীর থেকে একটা সাহস জড়ো করে বলে। তাহলে একটিবার আমায় নিয়ে যান হসপিটালে। কিন্তু এহসান ওর কথায় পাত্তা দেয় না, বরং এক গ্লাস পানি হাতে তুলে নেয়, মেহনুরের ঠোঁটে ঠেকিয়ে দেয়, তারপর নিজের হাতে ওর মুখ মুছে দিয়ে ঠান্ডা গলায় বলে। আমি গোসল করে আসছি, এর মধ্যে তৈরি হয়ে নেই। মেহনুরের চোখে এক মুহূর্তের জন্য আশার আলো জ্বলে ওঠে। এহসান কি তবে সত্যিই ওকে নিয়ে যাবে, সত্যিই পরিবারের কাছে ফিরতে দেবে? কিন্তু তখনই এহসান দাঁত চেপে ওর দিকে তাকিয়ে কঠিন গলায় বলে। ভাবিস না ভালোবেসে নিয়ে যাচ্ছি, তোকে জন্মের দেখানো দেখাতে নিয়ে যাচ্ছি, বেয়াদ্দুপ বান্দি। এহসানের তীক্ষ্ণ ধমকটা এবার আর আগের মতো ওর গায়ে লাগে না, বরং একটা স্বস্তি আসে বুকের গভীর থেকে, কারণ এবার অন্তত আপনজনদের দেখা তো মিলবে। এহসান কক্ষ থেকে বেরিয়ে আসে, হাতে খাবারের ট্রে, উদ্দেশ্য নিচে রেখে আসা। খানিকটা হলেও মনে প্রশান্তি এসেছে, অন্তত মেহনুর এবার কিছুটা শান্ত হলো। সারাদিন ধরে এ নারী ওকে পাগল করে ছেড়েছে, ভেতরটা শুধু খাবলিয়েছে, আর ওর মাথার মধ্যে ঘুরপাক খেয়েছে একটাই চিন্তা, এই বেয়াদব নারী নিশ্চয়ই কান্না করতে করতে নিজের অবস্থা কাহিল করে ফেলেছে। এটুকুতেই তো কাঁদতে কাঁদতে পৃথিবী ভাসিয়ে দেয়। সবাই যাওয়া জরুরি ছিল, তাই না গিয়েও উপায় ছিল না, নাহলে সেই সময় নিয়ে যেত হাসপাতালে। তবুও ভেবেছিল ফিরে এসে দেখবে, যদি মেহনুর বেশি ব্যাকুল হয়ে ওঠে তখন নিয়ে যাবে। কিন্তু ফিরে এসে যা দেখলো, মেহনুর একদম বিধ্বস্ত,
যেন শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে গেছে। পানি শূন্য, নিস্তেজ, একদমই প্রাণহীন লাগছে ওকে। এহসানের বুকটা ধক করে উঠেছে। মাথার ভেতর তখন একটাই ভাবনা, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। এই বেয়াদ্দব নারীকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, নয়তো কাঁদবে এই বেয়াদ্দব বান্দি, আর কষ্ট হবে নিজের বুকে। হাসপাতালে যাওয়ার পথে এহসান মেহনুরকে নিয়ে দ্রুত হাসপাতালে রওনা দেয়। শহর থেকে গ্রাম বেশি দূরে নয়, কিন্তু মেহনুরের মনে হচ্ছে যেন এই পথটুকু অনন্তকাল। সে চুপচাপ বসে আছে, চোখের জল টুপটুপ করে পড়ছে। নিকাবের নিচে চাপা কান্নার শব্দ এহসানের কানে আসতেই ও দীর্ঘশ্বাস ফেলে। গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে মৃদু স্বরে বলে, আচ্ছা, তোর চোখের আড়ালে কি কোনো সাগর লুকিয়ে রেখেছিস? মেহনুর হতভম্ব হয়ে ওর দিকে তাকায়, তবে কিছুই বলে না। ঘৃণা লাগছে। এহসান মৃদু হাসে, এক ঝলক ওর দিকে তাকিয়ে আবার রাস্তার দিকে মনোযোগ দিয়ে বলে, মানে যখনই দেখি তখনই তো চোখ ভাসিয়ে দিস, এত পানি আসে কোথা থেকে? এক হাতে স্টিয়ারিং সামলে অন্য হাত দিয়ে নিজের রুমালটা বের করে ওর দিকে বাড়িয়ে দেয়। এই নে বেয়াদব বান্দি, চোখ মুছ এবার। মেহনুর চুপচাপ রুমালটা নেয়, চোখের উপরে থাকা হালকা কালো পর্দাটা সরিয়ে চোখ মুছতে শুরু করে। এহসান ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই বুকের ধুকপুকানি টের পায়। নিকাবের নিচে লুকিয়ে থাকা সেই মায়াবী চোখজোড়া এখন সম্পূর্ণ উন্মুক্ত, যেন এক টুকরো রাতের আকাশ। গাড়ি চালানো ভুলে যেতে ইচ্ছে করছে এহসানের, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে মন চাচ্ছে। মেহনুর যখন চোখ মুছে আবার পর্দাটা লাগানোর জন্য হাত বাড়ায়, তখনই এহসান গম্ভীর স্বরে বলে, এখন লাগাবি না, আমি তৃষ্ণা মেটাচ্ছি, দেখতে পাচ্ছিস না? মেহনুর দাঁত চেপে রাগী চোখে তাকায়, কিন্তু কিছুই বলে না, শুধু চুপচাপ বসে থাকে। এহসান আবারও বলে, হাসপাতালে পৌঁছালেই লাগাস, এখন রেখে দে হাতে। গাড়ি দ্রুত টাউনের দিকে এগিয়ে চলে। বেশি দেরি হয় না, মিনিট 15-র মধ্যেই হাসপাতালের সামনে এসে পৌঁছায় ওরা। হাসপাতালের সামনে এসে এহসান গাড়ি থেকে নেমে আসে। নিজের গায়ে চাদরখানা অর্ধেকটা টেনে নেয়, যাতে তার মুখটা বেশি দেখা না যায়। মিডিয়ার সামনে ধরা পড়া মানে বিশৃঙ্খলা, আর এই মুহূর্তে কোনো বিশৃঙ্খলা সে চায় না। তার থেকেও বড় কথা, মেহনুরকে কেউ দেখে ফেলুক, সেটা সে একদমই বরদাস্ত করবে না। মেহনুর নিজের চোখের উপরের পর্দাটা ঠিকঠাক করে নেয়, তখনই এহসান ওর পাশে এসে দরজা খুলে দেয়। গাড়ি থেকে নামতেই ঠান্ডা বাতাস মেহনুরের মুখ ছুঁয়ে যায়, কিন্তু তার মনে ঝড় বইছে। পায়ের নিচের মাটিটা যেন কাঁপছে। তার বাড়ির মানুষজন কেমন আছে, দাদিজানের কি অবস্থা, আব্বা, বড় ভাইজান, ভাবতে ভাবতে এসে এক পা ফেলে। তখনই এহসান ওর এক হাত শক্ত করে ধরে ফেলে। মেহনুর বিস্ময়ে তাকায়, কিন্তু এহসান কোনো কথা বলে না। ওর হাত ধরে এগিয়ে যেতে থাকে। হাসপাতালের দরজার সামনে কিছু লোক একটু দূরত্ব রেখে হাঁটছে, তাদের চোখ এহসানের দিকে নিবদ্ধ। একজন শান্ত গলায় বলে, এহসান ওদের এক পলক দেখে নিয়ে বলে, সেদিকে যদি একটা লোকও দেখি, তাহলে বুঝে নিস আমি কি করতে পারি। একজন সঙ্গে সঙ্গেই বলে। এহসান আর কিছু না বলে মেহনুরকে নিয়ে ভেতরে প্রবেশ করে। মেহনুরের মন এসবের ধারে কাছেও নেই। তার মন পড়ে আছে তার পরিবারের দিকে। তারা কেমন আছে, দাদিজান কিভাবে আছেন, বড় ভাইজান এখন কি করছেন, সে কি জানে এসবের ব্যাপারে? এসব চিন্তা ওকে কুরে কুরে খাচ্ছে। মন চাচ্ছে এহসান যেমন মানুষের কলিজা ছিঁড়ে আনে, তেমনই এহসানের কলিজাও ছিঁড়ে নিতে। কিন্তু সে কিছু করতে পারবে না, কারণ এই এহসান তালুকদারের আওতায় তার পরিবার। বেশি কিছু করলে না জানি কি করে বসে এই পাষাণটা। এহসান ওকে নিয়ে হাসপাতালের এক করিডোরে নিয়ে আসে, যেখানে ওর বাবা চাচারা আছেন। মেনুর অবাক হয়ে যায়, এই করিডোরের চারদিকে একটাও সাধারণ মানুষ নেই, অথচ হাসপাতাল তো সবসময় ভিড়ে ঠাসা থাকার কথা। কিন্তু এখানে একেবারে নিস্তব্ধতা, যেন কেউ ইচ্ছে করে পুরো করিডোর ফাঁকা করে রেখেছে। এই নীরবতা তার কেমন অস্বস্তিকর লাগতে থাকে। তখনই ডান পাশের একটা কক্ষ থেকে এক পরিচিত মুখ বেরিয়ে আসে। সে আর কেউ না, ওর ছোট ভাইজান মেহরুব। মাথায় ব্যান্ডেজ, পায়ে ব্যান্ডেজ, মুখেও ক্লান্তির ছাপ। মনে হচ্ছে প্রচণ্ড কষ্ট নিয়ে সে নিজেই নিজেকে ভর দিয়ে হাঁটছে। কান্না জড়িত কণ্ঠে ডাক দেয় মেহনুর। ছোট ভাইজান। ওর ডাক শুনে মেহরুব থমকে দাঁড়ায়, ধীরে ধীরে সামনে তাকায়। আর যখন দেখে ওর তার ছোট্ট পরিটাকে এহসান নিয়ে এসেছে, তখন তার মুখটা আনন্দে ভরে যায়। কিন্তু তার পরক্ষণে চোখ স্থির হয়ে যায় এক জায়গায়। মেহনুরের নিষ্পাপ হাতখানা এহসান শক্ত করে ধরে আছে। বুকের ভেতর তীব্র জ্বালা অনুভব করে মেহরুব। ওর প্রিয় পরিটাকে এক পাপিষ্ঠ পুরুষের হাতের মুঠোয় দেখে সে আর নিজেকে সামলাতে পারে না। খুব কষ্ট হয় এটা দেখে, যে তার পরিটা আজ এক পাপিষ্ঠ পুরুষের আগলে।
মেহনুর এহসানের পানে তাকিয়ে দ্রুত বলে ওঠে। আমার হাতটা ছেড়ে দিন দয়া করে, একবার শুধু ভাইজানের কাছে যাই। এহসান তাকিয়ে থাকে কিছুক্ষণ মেহনুরের চোখ পানে, তারপর ধীরে ধীরে মেহনুরের হাত ছেড়ে দেয়। হাত ছাড়া পেতে মেহনুর ছুটে গিয়ে মেহরুবকে জড়িয়ে ধরে। মেহরুবও ওকে বুকের মাঝে চেপে ধরে, যেন তার সমস্ত কষ্ট নিমিষে উধাও হয়ে গেছে। নিজের বোনকে বুকে পেয়ে রত্ন পাওয়ার মতো আগলে নেয় আপন বুকে নিজ বোনকে। মেহনুরও কান্না করতে করতে বলে। ভাইজান তুমি ঠিক আছো তো? আব্বার কি হয়েছে? মেহনুর আর কিছু বলতে পারে না, কান্নায় গলা আটকে আসে। মেহরুব ওর কপালে চুমু খেয়ে বলে। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি আপ্পি। আর আব্বাও ঠিক আছে, তুই কাঁদিস না প্লিজ। কলিজা, তুই ঠিক আছিস তো? মেহনুর চোখের জল মুছে বলে। মেহনুর আর কিছুই বলে না, নিজ ভাইজানের বুকে মাথা রেখে হু হু করে কাঁদতে থাকে আর বলতে থাকে। ভাইজান ওই পশুটাকে আমি কতবার বলেছি আমাদের বাঁচাতে, কিন্তু সে কিছু করেনি। সে খুব নিকৃষ্ট ভাইজান, খুব নিকৃষ্ট। মেহরুব মেহনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে। তোর সাথে কিছু করেছে বল, তোকে মেরেছে বল, তোর সাথে কোনো অমানসিক কাজ করেছে বল, আমায় বল, আমি ওকে কেটে ফেলবো, তুই শুধু বল। কিছু করেছে তোর সাথে, বল, ভাইজানকে বল। মেনুর মেহরুবের বুক থেকে মাথা তুলে মেহরুবের চোখের জল মুছে দিতে দিতে কান্না আটকে গলায় বলে। না না ভাইজান কিছু করেনি, আমার সাথে কিছু করেনি, তুমি কোনো চিন্তা করো না। ঠিক তখনই কেবিনের দরজা খুলে একজন ডাক্তার বেরিয়ে আসেন। মেনুর এক পলক তাকিয়ে দেখে সেদিকে, তারপর হতভম্ব হয়ে জিজ্ঞেস করে। বড় ভাইজান? মেহরাজ। ওর বড় ভাই মেহরাজ ওদের দিকে তাকায়, চোখ বড় বড় হয়ে যায়। কিছু মুহূর্তে একে অপরের দিকে থমকে তাকিয়ে থাকে, তারপর বিস্ময় কাটলে মুহূর্তের মধ্যে সে ছুটে আসে, মেহনুরকে জড়িয়ে ধরে। আজ মেহরাজ নিজেকে আটকে রাখতে পারল না। পুরুষরা সহজে কাঁদে না, কিন্তু আজ মেহরাজ আর নিজেকে সামলাতে পারে না। নিজের কলিজার টুকরা বোনকে বুকের মাঝে টেনে নিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে। মেনুরের কপালে অসংখ্যবার চুমু খেতে খেতে ফিস ফিস করে বলে। কেমন আছিস প্রাণ আমার? মেনুরুর বুকের মধ্যে মুখ গুজে ফিস ফিস করে বলে। ভালো নেই ভাইজান, একটুও ভালো নেই আমি। আমি যে কলঙ্কে কলঙ্কিত হয়ে গেছি। আমি তোমাদের আগলে আর নেই, আমি তোমাদের আগলে আর নেই। আমি সেই পাপিষ্ঠ পুরুষের হাতে বন্দি হয়ে গেছি। মেনুরের এমন আহাজারি শুনে মেহরাজ দিশেহারা হয়ে যায়। সে ধরা গলায় বলে। সব ঠিক হয়ে যাবে, সব। আমি এসে গেছি, আমি সব ঠিক করে দেব। এই বলে মেহনুরকে নিজের বুক থেকে একটু সরিয়ে করিডোরে নিশ্চিন্তে বসে থাকা এহসানের দিকে চোখ ঘুরিয়ে ফেলে, দাঁতে দাঁত চেপে বলে। তোকে ওর হাত থেকে আমি ছিনিয়ে আনবো, ছিনিয়ে আনবো, ছিনিয়ে। মেহনুর আতকে উঠে ওর মুখ চেপে ধরে বলে। এমন কথা বলো না ভাইজান, যদি উনি শুনে ফেলেন উনি আমায় মেরে ফেলবেন। তুমি জানো না, তোমাদের ধারণার বাইরে এই এহসান তালুকদার কতটা ভয়ঙ্কর। ওনার অন্তরে নেই দয়া মায়া, আছে শুধু পাপ আর নিষ্ঠুরতা। মেহরাজের গা জ্বলে যায়। ওর থেকে তোকে আমি ছিনিয়ে আনবো, আমি। মেহনুর দুহাতে মেহরাজের বাহু ধরে অসহায় কণ্ঠে বলে ওঠে। ভাইজান, আব্বা কই? আমি আব্বারে দেখবো। কথাটা বলেই সে মেহরাজের হাত ছেড়ে কেবিনের দিকে পা বাড়ায়, কিন্তু মেহরাজ মুহূর্তেই ওর পথ রোধ করে, দুহাতে ওর কাঁধ চেপে ধরে নরম স্বরে বলে। এখন দেখবি না মেহনুর, এখনো জ্ঞান ফেরেনি। আমি এইমাত্র চেক করে এসেছি। কিন্তু মেহনুর মানতে চায় না, জেদ চেপে বলে। না, আমি একটা বার দেখবো ভাইজান, শুধু একটা বার। এবার মেহরুব সামনে এসে ওর মাথায় হাত রেখে শান্ত স্বরে বলে। এত জেদ করিস না মেহরুন, আব্বাকে তুই অবশ্যই দেখবি, কিন্তু এখন ওনার অবস্থা এমন যে দেখা সম্ভব না। মেহনুর ধীর হাতে নিকাব খুলে নেয়। সে ভালো করেই জানে এহসান হারাম পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে, তাই এখানে নিশ্চিন্তে নিকাব খোলাই যায়। চোখের জল হাতের কবজি দিয়ে মুছে ফেলে সে, তারপর ফিসফিসিয়ে বলে। কে বলেছে দেখতে পারবো না? আমি দেখবই। মেহরুব তখন মলিন গলায় মেহরাজের দিকে ইশারা করে বলে। ওই তো আমাদের ডাক্তার সাহেব, দেখ। ডাক্তার সাহেব সামান্য চোট লেগেছে বলে আমাকেও অজ্ঞান করে চিকিৎসা দিয়ে দিয়েছেন। মেহরাজ এক ধাপে এগিয়ে এসে মেহরুবের থুতনি ধরে মেহনুরের দিকে দেখিয়ে বলে। এটা সামান্য চট বলছিস? আরে ও তো একটা আস্ত অমানুষ। কত কষ্ট করে আমি ওকে বুঝিয়ে ব্যান্ডেজ করিয়েছি, তুই যদি জানতি মেহনুর। মেহনুর এবার ধীর পায়ে এগিয়ে এসে মেহরাজ আর মেহরুবের হাত নিজের দু হাতে নেয়, ছলো ছলো চোখে তাকিয়ে ফিসফিসিয়ে বলে। দাদাজান কি করছে? চাচারা কোথায়? বাড়ির সবাই কেমন আছে? মেহরাজ আর মেহরুব এক পলক পরস্পরের দিকে তাকায়,
তারপর মেহেরুনের দিকে ফিরে ওকে আশ্বস্ত করে। দাদাজান বাড়িতে আছেন? চাচারা সবাই হাসপাতালে, নিজ নিজ কেবিনে। আর তুই চিন্তা করিস না, সবাই ভালো আছে। মেয়েরাজ এবার খুব যত্নে মেহনুরের গালে হাত রাখে। গলায় এক অসহ্য কষ্ট জমে আছে যেন। কতদিন পর তোর নিষ্পাপ মুখটা দেখলাম রে আপ্পি। জানিস প্রাণটা বেরিয়ে যাচ্ছিল তোকে দেখার জন্য। মেহনুর ধীরে মেহেরাজের হাত সরিয়ে নিজের হাতে নিল। তারপর চোখ বুজে ওর হাতে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। অজান্তেই গড়িয়ে পড়লো চোখের জল। জানো, যখন তোমাদের কথা মনে পড়তো, আমার দুই কলিজার টুকরো ভাইয়ের কথা মনে পড়তো। কলিজাটা ছিঁড়ে যেত, কিন্তু কিছুই করতে পারতাম না, কিছুই না। মেহরুব এবার মেহনুরের মাথায় হাত রেখে ধীর স্বরে বলে, এখান থেকে আর কষ্ট পেতে হবে না, কারণ এখান থেকে তুই সোজা আমাদের সাথে যাবি। ঠিক তখনই হাসান বেঞ্চ থেকে উঠে পকেটে ফোন রেখে ওদের দিকে এগিয়ে আসে। হাঁটতে হাঁটতে গম্ভীর স্বরে বলে, মেনুর, এদিকে আয়। এহসানের ডাকে মেহনুরের বুক ধক করে উঠল। সে জানে না এবার এই মানুষটা কি বলবে, কি করবে। ভাইজানরাই বা কি বলবে। পেছনে ফিরে কিছু বলতে যাবে, তখনই মেহরুব বলে ওঠে। মেহেরুন, চল আব্বাকে দেখবি। মেহনুর দ্বিধায় পড়ে গেল। কার কথা শুনবে সে? একবার তাকায় সামনে দাঁড়িয়ে থাকা এহসানের দিকে, আরেকবার ঘাড় ঘুরিয়ে নিজের ভাইদের দিকে। তার তো আব্বাকে দেখা উচিত, কিন্তু যদি সে এখন এহসানের কথা না শুনে তাহলে কি হবে? এই আজাজিল এবার কি করবে একমাত্র আল্লাহই জানেন। কিন্তু আল্লাহ ঠিকই ওকে সাহায্য করলেন। মেহরাজ মেহরুবের কাঁধে হাত রেখে বলল, মেহরুবকে চুপ করিয়ে দেয়। মেহনুরকে ইশারা করে বলে। তুই শুনে আয়। মেহনুর নিঃশব্দে মাথা ঝাঁকিয়ে এহসানের দিকে এগিয়ে গেল। ও যেতেই এহসান ওর হাত ধরে একটু দূরে নিয়ে আসে। তারপর সামনে দাঁড়িয়ে গভীর চোখে তাকিয়ে বলে, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। এই 1 ঘন্টায় যা দেখার জন্মের মতো দেখে রে নিজের বাপ ভাইদের। মেহনুর হতবাক হয়ে এহসানের দিকে তাকিয়ে রইল। কিছু বলতে গিয়েও কিছু বলল না। এহসান তার এমন তাকানো দেখে কিছু বলে না, বরং নিজের পাঞ্জাবির পকেট থেকে আরেকখানা রুমাল বের করে মেহনুরের থুতনি আলতো করে ধরে। তারপর তার সম্মুখ চামড়ার উপর দিয়ে রুমাল বুলিয়ে দেয়। বলে, এবার চোখের জল মুছে দিলাম, আর যেন মুছতে না হয়। মেহনুরের নিঃশ্বাস আটকে যায়। এহসানের চোখে গভীর কিছু খুঁজে পায়, কিন্তু সেটা কি সে বুঝতে পারে না। মেহনুর শুধু ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের দিকে, যেন চোখের সামনে ভেসে উঠছে এক ভয়াবহ দৃশ্য। নিজের আব্বার নিথর দেহ, বুকের ভেতর যেন একটা আগুন জ্বলছে। হাতটা উসখুস করছে এহসানের গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিতে। চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। এহসান গভীর দৃষ্টিতে কিছুক্ষণ মেহনুরের দিকে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে তার মুখটা কাছে নিয়ে আসে। মেহনুর সঙ্গে সঙ্গে মুখ কুঁচকে নেয়। চোখে মুখে স্পষ্ট ঘৃণার ছাপ ফুটে ওঠে। এহসান হঠাৎ করে তার নরম গালের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। মেহনুরের পুরো শরীর রাগে জ্বলে ওঠে। বুকের ভেতর যেন আগ্নেয়গিরি ধুমায়িত হচ্ছে। তবে সে নিজেকে সামলে নেয়। দাঁতে দাঁত চেপে দুহাত মুষ্টিবদ্ধ করে। এহসান সরে যেতে যেতে হুমকির সুরে বলে, কোনো চালাকি করতে চাস না, আশেপাশে সব আমার লোক। আমি 1 ঘন্টার মধ্যে আসছি। তারপর ধীর পায়ে করিডোর দিয়ে চলে যায়। এহসানের চলে যাওয়ার পর কিছুক্ষণ নিথর দাঁড়িয়ে থাকে মেহনুর। তারপর ধীর পায়ে ভাইদের দিকে এগিয়ে আসে। মেহনুর আসতেই মেহরুব মুখে তীব্র ক্ষোভ নিয়ে বলে, কি বলেছে ওই কুত্তার বাচ্চা? মেহনুর দীর্ঘশ্বাস ফেলে, চোখে মুখে বিষণ্ণতা এনে শান্ত কণ্ঠে বলে, 1 ঘন্টার জন্য তোমাদের কাছে রেখে গেছে। মেরাজের কপালের রগ ফুলে ওঠে। ঠান্ডা অথচ ধীর গলায় বলে, 1 ঘন্টা নয়, মনে করো সারা জীবনের জন্য রেখে গেছে। মেনুর অবাক হয় বড় ভাইয়ের দিকে তাকায়। গলা ধরে আসে তার। অসহায় স্বরে বলে, ভাইজান, একটা কথা বলি তোমাদের। মেরু বোনের মাথায় হাত বুলিয়ে আদর করে বলে। একটা কেন, হাজারটা বল। মেহনুর মেহরুবের হাত শক্ত করে ধরে, নিজের হাতের মুঠোয় পুড়ে ফিসফিসিয়ে বলে, ভাইজান, আমি আর ওই বাড়িতে যেতে চাই না। আমি তোমাদের সাথে যেতে চাই। পারবে আমায় নিয়ে যেতে? নিজের ছোট্ট বোনের এমন আকুতি শুনে দু ভাইয়ের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। মেরাজ ও মেহরুব ওকে নিজেদের দু হাতে আগলে ধরে বলে, হ্যাঁ হ্যাঁ, তুই আমাদের সাথেই যাবি। আর যেতে হবে না ওই পশুর কাছে। ইনশাআল্লাহ তোকে আমরা নিয়ে যাব। মেহনুর ডুকরে কেঁদে ওঠে। ভাইজান, ওর আশেপাশে অনেক লোক, কিভাবে যাব আমি? মেহরুব ধীর গলায় বলে, ওদের সামনেই যাবি? ও আসলে পরিষ্কার বলে দিবি যে তুই ওর সাথে যাবি না, বাকি আমরা সামলে নেব। ভাইদের কথায় কিছুটা আশ্বাস পায় মেহনুর। এরপর অস্পষ্ট স্বরে বলে, আমি আব্বাকে দেখতে চাই।
এবার আর মেহরাজ বাধা দেয় না, ওকে নিয়ে কেবিনে প্রবেশ করে। কেবিনে প্রবেশ করতে মেহনুর স্পষ্ট দেখতে পায় ওর আব্বার নিথর দেহ হাসপাতালের বিছানায় পড়ে আছে, নিস্তেজ, জ্ঞানশূন্য, প্রাণহীন। বুকের ভেতরে একরাশ কষ্ট দলা পাকিয়ে ওঠে। ওর আব্বার হাতে স্যালাইনের ক্যানোনা লাগানো, মুখে অক্সিজেন মাস্ক, নিঃশ্বাস চলছে কিন্তু প্রাণ যেন নেই। মেহনুর চোখের পলক না ফেলে আব্বার দিকে তাকিয়ে থাকে, তারপর কোনো দিকে না তাকিয়ে দৌড়ে বিছানার পাশে বসে পড়ে। আব্বার হাত শক্ত করে ধরে ফেলে, গলা শুকিয়ে আসে কিন্তু কান্নার বাঁধ ভাঙে না। হঠাৎ ওর কণ্ঠ ফেটে পড়ে, বলে, আব্বা উঠুন প্লিজ, একবার শুধু। আব্বাজান এসেছে, আপনার আব্বাজান, আম্মাজান এসছে, আপনার আম্মাজান। একবার শুধু বলুন আম্মা, আমায় একটা সূরা তেলাওয়াত করে শোনা। শুধু একবার বলুন আব্বা, আপনার আম্মাকে দেখুন, দেখুন তো, আপনার আম্মাজান এসেছি, দয়া করে কথা বলুন আব্বা। চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে, হাত কাঁপছে। আমার আব্বা একটা কথা, আমার আব্বা একটা কথা বলুন। খুব রাগ হলে রাগ করুন, শাস্তি দিন, কিন্তু একটা কথা বলুন, আমি এই নীরবতা সহ্য করতে পারছি না। কিন্তু হাসপাতালের সাদা বিছানায় শুয়ে থাকা মানুষটা একদম নিস্তেজ, কোনো সাড়া নেই। মেহনু তখনও কেঁদে ওঠে, বুক চাপড়ে বিলাপ করতে থাকে। মেহরাজ আর মেহরুব অনেক কষ্টে ওকে ধরে টেনে বাইরে নিয়ে আসে, কারণ ওর মধ্যে কোনো হুঁশ নেই। সেইভাবে ভেঙে পড়লে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। মেহরাজ শক্ত করে ওকে জড়িয়ে ধরে, কপালে চুমু খেয়ে শান্ত গলায় বলে, শান্ত হ মেহেনুর, আব্বাজান জ্ঞান হারিয়েছেন, কথা বলতে পারবেন না। আল্লাহ চাইলেই শুধু উনি কথা বলতে পারবেন। কিন্তু মেহনুর শান্ত হতে পারে না। ও মেহরাজকে শক্ত করে আঁকড়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। সব হয়েছে ওই অমানুষ এহসানের জন্য। কতটা নিকৃষ্ট, কতটা জানোয়ার সে। আমার নিজের উপর ঘৃণা লাগছে, ঘৃণা লাগছে যে আমি ওই অমানুষের অধীনে। ওর কণ্ঠ রাগ আর যন্ত্রণায় থরথর করছে। ভাইজান, আমায় মেরে ফেলো, আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। আমি কলঙ্কিত হয়ে বাঁচতে চাই না। এই সুন্দর দুনিয়ায় আমি বাঁচতে এই সুন্দর দুনিয়ায় আমি থাকতে চাই না। নিজের বোনের এমন অসহায় আহাজারি শুনে মেহরাজ আর মেহরুব নিজেদের কান্না ঠোঁট চেপে আটকে রাখে। তাদের ছোট্ট পরি যে কতটা ধৈর্যশীল তা তারা জানে, অথচ আজ সেই ধৈর্য চরম পর্যায়ে পৌঁছে গেছে। তাই এত আহাজারি করছে, এত কষ্টে ভেঙে পড়ছে। মেহনুর আবারও ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি চাচাদের দেখতে চাই। মেহরুব ওর মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে, তারপর বলে, আচ্ছা চল। ওরা মেহনুরের দুহাত শক্ত করে ধরে চাচাদের কেবিনের দরজার সামনে নিয়ে যায়, কিন্তু ভেতরে ঢুকতে দেয় না। মেহনুর অনেক অনুরোধ করে, আকুতি জানায়, কিন্তু মেহরাজ কঠোর থাকে, কারণ ও জানে মেহনুর ভেতরে গেলে কান্নায় ভেঙে পড়বে, আর ওদের চাচারাও তখনও ভেঙে পড়বে। তখন সামলানো আরো কঠিন হয়ে যাবে। হাসপাতালের বেঞ্চে নিথর হয়ে বসে আছে মেহনুর, আর তার দুই ভাই মেহরাজ ও মেহরুব মাথা রেখে বসে আছে ওর কাঁধে। দুজনেই টিপে টিপে চোখের জল ফেলছে, বুকের গভীরে জমে থাকা যন্ত্রণাকে চেপে ধরে আছে, যেন একটা শব্দ বের হয় না। মেহনুর ওদের গালে হাত রাখে, স্নেহ ভরা চোখে জল মুছে নিয়ে নরম গলায় বলে, তোমরা কাঁদছো আর আমায় বলছো না কাঁদতে। তোমরা কাঁদলে আমি কিভাবে নিজেকে ঠিক রাখবো বলো তো? মেহনুরের কথায় মেহরাজ আর মেহরুব একটা দীর্ঘশ্বাস ফেলে, কিন্তু কাঁধ থেকে মাথা সরায় না, যেন ওদের একমাত্র আশ্রয় এই মুহূর্তে ওদের বোনের উষ্ণতা। একটু নড়েচড়ে বসে মেহনুর মেহরাজের দিকে তাকিয়ে প্রশ্ন করে, ভাইজান, তুমি এখানে কিভাবে এলে? কবে এলে? মেহরাজ দম নিয়ে বলে, শ্বাসকষ্ট বেড়ে গেছিল, হাসপাতালে ভর্তি ছিলাম। তখন সিনিয়র ডাক্তাররা আমাকে কয়েকদিনের ছুটি দিল। সুস্থ হতেই দেশে ফেরার টিকিট কাটলাম, কিন্তু দেখ কেমন আজব ব্যাপার, বাড়ি যেতে পারলাম না, উল্টে হাসপাতালে ছুটতে হলো। এসে দেখি আব্বা আর চাচারা। আর এখানে এসে অনেক কষ্টে অনুমতি নিলাম হাসপাতালে কর্তৃপক্ষ থেকে। তারপর আব্বার চিকিৎসা শুরু করলাম। মেহনুর চোখের জল মুছে ফেলে, ওর ঠোঁট কাঁপে, কণ্ঠ কেঁপে যায়। মনে আছে ভাইজান, যেদিন তুমি বিদেশে গেলে সেদিন আব্বা আর চাচারা বুক ফুলিয়ে বলেছিল নিজেদের এক ছেলেকে ডাক্তার বানাচ্ছি, যাতে রক্তাক্ত হলে নিজের ছেলের কাছে থেকে সেবা পাই। মেহরাজের অন্তরটা আবেগে ভেসে যায়, বুকের ভেতরে এক অজানা শূন্যতা, এক চাপা কষ্টের স্রোত বয়ে যায়, চোখের জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। মেহরুব ক্লান্ত, ভীষণ ক্লান্ত। এত কিছু সহ্য করার মতো শক্তি যেন আর অবশিষ্ট নেই। নিজের বোনের কাঁধে মাথা রেখে অজান্তে চোখ বুঝে আসে। মেনুর এক পলক ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থাকে,
তার নরম শ্বাসের ওঠানামা অনুভব করে। তারপর ধীরে ধীরে ডান হাতখানা মেহরুবের মাথায় বুলিয়ে দিতে দিতে মেহরাজের দিকে তাকিয়ে বলে, জানো ভাইজান, আমার ছোট ভাইজানকে ওই পশুটা কত নির্মমভাবে মেরেছিল। ও চেয়েছিল আমি রাজি হই, ওর কুৎসিত খেলায় নিজেকে সঁপে দিই। তাই আমার ছোট ভাইজানের জানের বদলে আমাকে নিজের করে নিতে চেয়েছিল। বোনের কণ্ঠে এমন অসহায়তা শুনে মেহরাজ মেহনুরের বাঁ হাত শক্ত করে ধরে, গলায় কঠিন প্রতিজ্ঞার সুর নিয়ে বলে, এমন কিছু আর হবে না, ইনশাআল্লাহ। তোকে আমরা নিয়ে যাব আমাদের সাথে, আল্লাহ আমাদের উপর রহম করবেন। তারপরেই করিডোরে পায়ের শব্দ। এহসান মেহনুর আতঙ্কে কেঁপে ওঠে, বুকের ভেতর ঠিপ ঠিপ শব্দ বাড়তে থাকে। এহসান এখানে এসে গেছে, এখন সে জানে এই লোকটা এক্ষুনি তার ভাইদের বুক থেকে তাকে ছিনিয়ে নেবে, কিন্তু সে যেতে চায় না, সে তার ভাইজানদের বুকে আশ্রয় চায়। এহসান ধীর পায়ে নিজের পরনের চাদরখানা কাঁধে তুলে নিতে নিতে এগিয়ে এসে ওদের সামনে দাঁড়ায়। চোখে সেই ঠান্ডা নির্মম দৃষ্টি, কণ্ঠেও বরফ শীতলতা নিয়ে বলে, মেহনুর, চলে আয়, সময় ফুরিয়ে এসেছে। মেনু থমকে যায়, তার ঠোঁট শুকিয়ে আসে, বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, কিন্তু কেউ কিছু বলে না। মেরাজ ধীরে ধীরে মেহনুরের হাত শক্ত করে ধরে, তারপর মেহনুরের কাঁধে শক্ত করে মাথা রেখে বসে থাকে, যেন কোনোভাবেই তাকে ছাড়বে না। এহসান বিরক্ত হয়, এবার কণ্ঠে স্পষ্ট বিরক্তি নিয়েই বলে, মেহনুর, এসব নাটক এখন ভালো লাগছে না, তাড়াতাড়ি উঠে আয়, বাড়ি যেতে হবে। মেরাজ এবার আর ধৈর্য রাখতে পারে না, সাপের ফনা তোলা রূপে উঠে দাঁড়ায়, চোখে আগুন, কণ্ঠে বজ্রধ্বনি বলে, আমার বোন কোথাও যাবে না। এহসান মুচকে আসে, সে অদ্ভুত তাচ্ছিলের হাসি দিয়ে বলে, মেহরাজ বাবা, এত বন বন করিস না, এখন সে শুধু আমার, আমি আমার নারীকে নিতে এসেছি। মেহনুরের ভেতরে শিউরে উঠে ভয়ে, আল্লাহই ভালো জানেন এখন কি হতে যাচ্ছে। আল্লাহ না করুন এই লোকটা তার ভাইজানদের কিছু করে বসবে না তো। শব্দের অভিঘাতে মেহরুবের ঘুম ভেঙে যায়, সে ধীরে ধীরে মাথা তুলে উঠে দাঁড়ায়। মেহরুবকে উঠে দাঁড়াতে দেখে মেহনুর আর দেরি করে না, সে তড়িঘড়ি করে মেহরুবের হাত জড়িয়ে ধরে ফেলে। সে জানে তার বড় ভাইজান ধৈর্যশীল, সে পরিস্থিতি বোঝে, তারপর কথা বলে, কিন্তু তার ছোট ভাইজান, ওর গরম মেজাজ, কখন কি করে বসে নিজেও হয়তো জানে না। মেরাজ মাথা উঁচু করে ধীর কণ্ঠে উত্তরে বলে, তোমার নারী তোমার সাথে যাবে না এহসান তালুকদার, তাই ওর আশা তুমি ছেড়ে দাও। এহসান মেহরাজের কথায় মেহনুরের দিকে চোখ ছোট ছোট করে তাকায়, তারপর শান্ত গলায় বলে, সত্যি কি তাই? তুমি নাকি আমার সাথে যেতে চাও না জান? যান। এ কথা মেহনুরের কানে শুলের মতো বিঁধে যায়, এই পাপিষ্ট পুরুষের কথা সে তার ভাইজানের সামনে এমনভাবে সম্বোধন করছে যা তার সমস্ত অন্তরকে তছনছ করে দেয়। আমি যাব না আপনার সাথে। মেহনুর মেহরুবের পিঠের পেছনে আড়াল হয়ে ধীরে, তুইও তো হয়ে গেছিস তোর বাপ চাচার মতো মির্জাফর। কই হাসপাতালে আসার আগে তো বলেছিলি আমাকে একবার এদের দেখাতে নিয়ে আসবে, যার জন্য তুই সারা জীবন আমার দাসী হয়ে থাকবি। এখন পাল্টি খাচ্ছিস। এহসান আবারও মেহনুরের দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, নিজের ভাইদেরও যদি বাপের মতো আধমরা অবস্থায় দেখতে না চাস তো চুপচাপ চলে যাও, বেয়াদ্দব বান্দি। মেহনুর এহসানের এমন হুমকিতে ভয় তো পায়, কিন্তু তার সত্ত্বেও সে মেহরুবের পেছন থেকে বেরিয়ে এসে জোর গলায় বলে, আমি যাব না। আপনি কি করবেন করে নিন, যাব না আমি। এহসান মৃদু হেসে বলে, অনেক সাহস বেড়ে গেছে না এই কয়েক মুহূর্তেই? মেহরুব দাঁত চেপে বলে। হ্যাঁ, বেড়ে গেছে, কি করবি তুই? এহসান রাগে চোখে আগুন নিয়ে মেহরুবের দিকে তাকিয়ে বলে, বেয়াদবি করিস না মেহরুব, চাচা হয়ে আমি তোর, আর সাথে তোর বোনের হবু বাচ্চার বাপ। তুই চুপচাপ তোর বোনকে আমার হাতে তুলে দে। এহসান এমন কথা বলার সাথে সাথে মেহরাজ, মেহরুব এবং মেহনুর তিনজনেরই দম বন্ধ হয়ে আসে, যেন আকাশ থেকে পড়ে যাচ্ছিল ওরা। মেহরুব আর মেহরাজ একে অপরকে একে একে চেয়ে থাকে, গলায় কোনো শব্দ বের হয় না, যেন দুনিয়ার সমস্ত শান্তি হারিয়ে গেছে। মেহরুব মেহনুরের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলে, তুই মা হতে? মেহনুর থমকে যায়, একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এমন পরিস্থিতিতে সে কি বলবে, কিছুই তো খুঁজে পায় না। এহসান এত বড় মিথ্যে কিভাবে বলল সে এখনো ঠিকমতো বুঝে উঠতে পারছে না। গলায় শব্দ আটকে আসে, তবে সে নিঃশব্দে বলে, এই লোকে সব সব মিথ্যা বলছে ভাইজান। এহসান মেহিনুরের কথায় তাচ্ছিলের হাসি দিয়ে বলে, শোনো, এখন এত নাটক না করে চলে এসো। এই সময় তোমার বেশি জেদ করা উচিত নয়,
আমার বাচ্চার আম্মা, তাড়াতাড়ি আমার বুকে চলে এসো। তখন মেহেরাজ বলে উঠল, পাগল ভেবেছো? 2 দিন হলো না বিয়ে করেছি, আর বাচ্চা আসবে কোথা থেকে? এহসান মেহেরাজের কথা শুনে মুচকি হেসে বলল, বাবা মেহরাজ, তোমার বোনের বাচ্চার বাপের পুরুষত্ব একটু বেশি ফাস্ট, বুঝলে? এহসানের এমন কথায় মেহিনুরের কান গলে যাচ্ছে। ছি, এতটা নির্লজ্জ এই পুরুষ এহসান। আর কিছু বলতে যাবে তখনই মেহিনুর নিজের 2 হাত দিয়ে কান চেপে ধরে চিৎকার করে উঠল। ছি ছি, বন্ধ করুন, বন্ধ করুন এমন নির্লজ্জ কথাবার্তা। মেহিনুরকে মেহেরুব নিজের বাঁ হাত দিয়ে বুকে আগলে ধরে কাঠ গলায় বলে, বাচ্চা হলে হোক, আমার বোন আমাদের সাথেই থাকবে। এহসান অবাক হয়ে বিকৃত গলায় বলল, বাচ্চার বাপ আমি, বাচ্চা আমার, বাচ্চার মাও আমার, আর ওরা থাকবে কিনা তোদের আওতায়? এ কেমন যুক্তি শোনালি বাবা মেহরুব? তুই আমায়... মেহিনুর এহসানের এমন মিথ্যা নির্লজ্জ কথা শুনে দাঁতের দাঁত চেপে বলে, যাব না আমি আপনার সাথে, যাব না তো যাব না। মেহিনুরের এমন তেড়া কথা শুনে এহসানের চোখে রাগ জ্বলে উঠল। এক ঝটকায় পাঞ্জাবির ভেতর থেকে পিস্তল বের করে সে মেহেরাজের মাথার দিকে সোজা তাক করে। এমন পরিস্থিতি দেখে মেহিনুর চিৎকার করতে গিয়েও আতঙ্কে শব্দ বের করতে পারল না। তখনই এহসান পিস্তলের ট্রিগারে আঙ্গুল রেখে মেহিনুরের দিকে তাকিয়ে হেসে বলে, দিয়ে দিই? তারপর কিছুক্ষণ চুপ থেকে আরও গভীর এক হাসি দিয়ে বলে। এহসানের কথায় মেহিনুর দিশেহারা হয়ে কাঁদো কাঁদো গলায় মিনতি সুরে বলে, ভাইজানদের কিছু করবেন না দয়া করে, আল্লাহ। কিন্তু মেহিনুর বাক্য শেষ করার আগেই মেহিরুব নিজের পিস্তল বের করে এহসানের দিকে তাক করে দাঁত চেপে বলে, আমার বোনকে ত্যাগ করে দে এহসান, না হলে তোর রক্তে গোসল করার আমি মেহবুব। এহসান অট্ট হাসিতে ফেটে পড়ে বলে, বাহ, গুলি খাওয়ার খুব শখ বুঝি? তাহলে পিছনে একবার তাকিয়ে দেখ বাবা। এহসানের এমন কথায় মেহিরুব আর মেহিনুর একসঙ্গে পিছনে তাকায়। সঙ্গে সঙ্গে মেহিনুরের নিঃশ্বাস আটকে আসে। 3 জন কালো পোশাক পরিহিত নারী দেহরক্ষী স্নাইপার রাইফেল তাক করে রেখেছে তার 2 ভাইয়ের দিকে। আল্লাহ, এখন কি হবে যদি ওরা গুলি চালিয়ে দেয়? না, এমন হতে দেওয়া যাবে না। মেহিনুর আর দেরি না করে এক ঝটকায় এহসানের কাছে চলে আসে, কাপা গলায় মিনতি করতে থাকে, সব সরান, আমি যাচ্ছি, দয়া করে পিস্তল নামান। এহসান মুচকি হেসে পিস্তল পকেটে রেখে দিল। মেহিরুব হেরে গিয়ে দীর্ঘশ্বাস ফেলল, পিস্তল নামিয়ে নেয়। এতক্ষণ চুপ থাকা মেহেরাজ তখন বলে ওঠে, কিন্তু এহসান ওর কথায় কর্ণপাত করল না। এক ঝটকায় মেহিনুরকে কোলে তুলে নিল এবং গম্ভীর কণ্ঠে বলল, আমার মৃত্যুর আগ অবধি এই নারী থাকবে শুধু আমার অধীনে। এই নারী গেঁথে রয়েছে এই এহসান তালুকদারের আত্মার আগুলে। এহসান ওদের এমন হুমকি দিয়ে মেহিনুরকে বুকে চেপে ধরে হাঁটতে শুরু করে। আর মেহিনুর একবার দুবার করে অনেক কষ্টে এহসানের বুকে থেকে উকি দিয়ে পিছনে ফিরে তাকায়। তার ভাইজানদের পানে বুকটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আফসোস কিছু করতে পারছে না। তার 2 ভাই স্থবির হয়ে দাঁড়িয়ে আছে, চোখে নীরব কষ্ট। করিডর পেরিয়ে এহসান ওকে নিচু গলায় বলল, মুখের উপর নিকাব টেনে নে। মেহিনুর ক্ষীণস্বরে বলে, নিকাব ওখানে কোথাও পড়ে গেছে। এহসান দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আমার গলায় মুখ গুজে মুখ লুকিয়ে নে। এখানে অনেক হারাম পুরুষ আছে। মেহিনুরের ভিতরটা মোচড় দিয়ে উঠল। এই পুরুষের বুকেই তাকে মুখ লুকাতে হলো, তাও এই মুহূর্তে। কিন্তু এখন কিছু করার নেই। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে এহসানের গলা জড়িয়ে ধরল এবং নিজের মুখ গুজে দিল এহসানের উষ্ণ ঘাড়ে। এহসান চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল, যেন নিজের নারীর উষ্ণতা অনুভব করতে পারে। তারপর ধীর পায়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো। এদিকে মেহিনুর আতঙ্কে, ক্ষোভে, ঘৃণায় কুঁকড়ে উঠছে। অথচ এর মাঝেও এহসানের শরীর থেকে বেরোনো এক অদ্ভুত মাতাল করা গন্ধ তার মনে অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে। এই গন্ধ পাগল করে দিচ্ছে তাকে। এহসানের গলায় মুখ লুকিয়ে থাকে মেহিনুর, আর এহসান ইচ্ছে করেই ধীর পায়ে এগিয়ে যায়, যেন এই উষ্ণতা ধরে রাখতে পারে আরও কিছুক্ষণ। তার শক্ত বাহুতে আবদ্ধ মেহিনুর দুঃসহ পরিস্থিতির ভারে জর্জরিত, তবু বাধ্য হয়েই পড়ে আছে তার বুকে। সময়ের মতো পথ ফুরিয়ে আসে। এহসানের নিজের নারীর উষ্ণতা পাওয়ার মুহূর্ত শেষ হয়ে যায়। ঠিক তেমনই মেহিনুরের সামান্যতম স্বস্তির সময়ও শেষ হয়। এহসান অতি যত্নে মেহিনুরকে গাড়ির ভেতরে বসিয়ে দরজা আটকে দেয়। তারপর ধীর ধীর পায়ে নিজেও উঠে বসে পাশে।
গাড়ির ইঞ্জিন চালু হওয়ার শব্দ কানে আসতেই এক পলক মেহিনুরের দিকে তাকায় এহসান। তার পাশে বসে থাকা মেহিনুর নিস্তব্ধ অনড়, চোখের দৃষ্টি গাড়ির সামনে স্থির হয়ে আছে, যেন হারিয়ে গেছে অন্য কোথাও, হয়তো তার ফেলে আসা আপনজনদের কাছে, হয়তো এক অনিশ্চিত ভবিষ্যতের গভীরে। গাড়ি স্টার্ট দিতেই এহসান মৃদু হেসে বলে, আজ যে কাণ্ড ঘটিয়েছিস, এরপর আর আমায় কিছু বলিস, আর কিছু চাস আমার কাছে, তখন দেখবি কি করি তোর আমি। মেহিনুর দাঁত চেপে এহসানের দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলে, আপনার মতো মানুষের কাছ থেকে আমি কোনোদিন কিছু চাইবো? এতটা খারাপ দিন আমার জীবনে না আসুক। এহসান হাসে না, রেগেও যায় না, বরং এক হাত স্টিয়ারিংয়ে রেখে অন্য হাতে গাড়ির এক পাশে থাকা প্যাকেট থেকে একটা জুসের বোতল বের করে মেহিনুরের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এই নে, খেয়ে নে, আর প্রস্তুত থাক কথা না রাখার শাস্তির জন্য, বেয়াদব নারী। মেহিনুর অবাক হয়ে যায়। এখন তার সত্যি প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে। ভেবেছিল পানি চাইবে, কিন্তু এই পুরুষ কিভাবে বুঝলো? সে কোনো কথা না বলে এহসানের হাত থেকে জুসের বোতল নিয়ে বিসমিল্লা বলে কয়েক চুমুক নেয়। জুস শেষ করেই একরাশ তাচ্ছিল্য নিয়ে বলে, এখন কি শাস্তি দেবেন? নিশ্চয়ই নিকৃষ্টভাবে মেরে ফেলবেন। এহসান এক পলক তাকায়, ফের গাড়ির দিকে মনোযোগ দিয়ে বলে, মেরে ফেলবো কিনা খেয়ে ফেলবো তা বাড়ি গিয়েই দেখতে পাবি, বেয়াদব। মেহিনুর এবার চুপ হয়ে যায়, মনে মনে আল্লাহর নাম নিচ্ছে। সে জানে না এহসান আর কি করতে পারে। নিজের বাপ ভাইয়ের কঠোর মুখগুলোর কথা মনে পড়ছে, ইচ্ছে করছে এক দৌড়ে ভাইজানদের বুকে মাথা গুজে কাঁদতে, কিন্তু জানে সেটা আর কখনো সম্ভব নয়। হঠাৎ এহসান গাড়ির গতি বাড়িয়ে দেয়। মেহিনুর আতঙ্কে চিৎকার করে বলে, আপনি কি করছেন? মেরে ফেলবেন নাকি অ্যাক্সিডেন্ট করে? এহসান মুচকি হেসে বলে, তোর সাহসের সাথে গলাও তো বেশ বড় হয়ে গেছে, দাঁড়া একবার বাড়ি যাই। এহসানের কথায় মেহিনুর ক্ষেপে উঠে বলে, বাড়ি গিয়ে কি করবেন? এত নাটক করেছেন যে। এহসান এবার গাড়ির গতি কমিয়ে মৃদু হেসে তারপর ঠান্ডা কণ্ঠে বলে, বাড়ি গিয়ে তোকে মা বানানোর প্রস্তুতি নেব। আমার সন্তানের জননী হবি তুই, এই এহসান তালুকদারের সন্তানের জন্মদাত্রী জননী। এহসানের কথায় এবার মেহিনুর আর ভয় পায় না, উল্টো তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, স্বপ্ন দেখতে থাকুন, স্বপ্ন। এহসান একবার মেহিনুরের দিকে তাকিয়ে আবার গাড়ির পেছনে এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিয়ে বলে, তাহলে প্রস্তুতি বাড়ি না নিয়ে গাড়িতেই নিয়ে নেব নাকি? বল বেয়াদব নারী। মেহিনুরের গা ঘৃণায় গুলিয়ে ওঠে। একদিকে তার বাবা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আর অন্যদিকে পরিবারের সবাই অস্থির হয়ে অপেক্ষা করছে, আর এখানে সে এই দানবের পাশে বসে এমন কথা শুনছে। এক নিমিষে কান্না আসছে, কিন্তু ভাবতে পারবে না। দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শক্ত করে নিয়ে বলে, এই পাপিষ্ঠ, আপনার উপর আল্লাহর গজব পড়ুক, গজব। ধ্বংস হয়ে যান আপনি, ধ্বংস। এহসান মুচকি হেসে বলে, ও হে বোকা নারী, একবার তো বলেছি ধ্বংস হয়েছি আমি, তবে পাপে নয়, তোর প্রেমে। মেহিনুর এহসানের দিকে তাকিয়ে থাকে, চোখে ঘৃণায় ঝলসে ওঠা, দাঁতে দাঁত চেপে বলে, ঘৃণা করি আপনাকে, শুধু ঘৃণা। এহসান যেন এই কথার জন্যই অপেক্ষা করছিল। সে মুচকি হেসে বলে, ঠিকই বলেছিস, আমি ঘৃণারই যোগ্য, তাই ঘৃণাই করিস, বেয়াদব নারী। মেহিনুর এবার চুপসে যায়। তার আর কিছু বলার নেই। কী বা বলবে? কিছু বলার মতো আছে না নেই? এই পুরুষকে যাই বলবে, এই পুরুষ তা নিয়েই মজা করবে। মেহেরুব ফুপিয়ে কাঁদছে, কিন্তু মেহেরাজ কাঁদছে না, বরং ধীরস্থির গলায় মেহেরুবকে বলে, আমাদের বোনকে আমাদেরই করতে হবে, কিন্তু কিছুদিন ধৈর্য ধরতে হবে, ঠান্ডা মাথায় খেলতে হবে। মেহেরুব হতবম্ব হয়ে তাকায়। মেহেরাজের চোখ যেন শীতল বরফ। তুই কি মনে করলি মেহরুব, এহসান তালুকদার শুধু বদমেজাজি না, সে খুবই তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, তাই ওর সাথে ওর মতো করেই খেলতে হবে। মেহেরুব চোখ মুছে ফেলে। মেহেরাজের কণ্ঠে যে আত্মবিশ্বাস, সেটা শুনে এবার সে একটু হলেও শান্ত হয়। একসময় পথ ফুরিয়ে আসে। ওরা এসে পৌঁছে তালুকদার বাড়িতে। বাড়ির গেটে শুধু দারোয়ানরাই ছিলেন, আর পুরো বাড়ি ঘিরে ছিল নিস্তব্ধতা। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, অথচ এখনও সবে 10:30 বাজে। বাড়ির প্রতিটি কোণা যেন গভীর রাতে তলিয়ে গেছে। এক রহস্যময় নীরবতা ছড়িয়ে আছে চারিপাশে। এহসান মেহিনুরকে নিয়ে ঘরে প্রবেশ করে। মেহিনুর একবার চোখ বুলিয়ে নেয় পুরো ঘরে। সব কিছু এলোমেলো। এটা সে নিজেই করেছে, রাগের মাথায়। এখন গুছিয়ে নেওয়াটা তারই দায়িত্ব। এহসান বিছানা থেকে এগিয়ে গিয়ে নিজের চাদর শরীর থেকে সরিয়ে রাখে, তার কণ্ঠে ব্যঙ্গের ছোঁয়া।
বেয়াজ্জব দিয়ে ঘর পরিষ্কার কর। কি অবস্থা করেছিস দেখ ঘরের। মেহিনুর এক পলক তাকিয়ে তার দিকে, তারপর বিরক্তি আর ঘৃণায় চোখ সরিয়ে নেয়। কোনো জবাব না দিয়ে কাপড় রাখার কক্ষে চলে যায়। উদ্দেশ্য নিজের বোরখা খুলে সবকিছু গোছানো। সে ধীরস্থিরভাবে বোরখা, হাত মোজা, পা মোজা খুলে নেয়। তারপর ওড়না জড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে। নিজেকে একেবারে অসহায় মনে হচ্ছে তার। কি পরিস্থিতিতে এসে পড়েছে সে, কিন্তু আর কিছু করার নেই, এখানেই থাকতে হবে। নিজের মনের কষ্ট চেপে ধরে ধীরে ধীরে সবকিছু গুছাতে শুরু করে। এহসান আয়েশ করে বিছানায় বসে মেহিনুরের কার্যক্রম লক্ষ্য করছে। কার্যক্রম না বলে বরং বলা যায় সে তো তার নারীকে দেখছে মন ভরে প্রাণ ভরে, এক অপার তৃষ্ণা নিয়ে। মেহিনুর নিখুঁতভাবে সব গুছিয়ে নেয়, শুধু মেঝে ঝাড়ু দেওয়া আর বিছানা ঠিক করা বাকি। সে ক্লান্ত চোখে বিছানার দিকে এগিয়ে আসে। এহসানকে বেহায়ের মতো নিজের পানে তাকিয়ে থাকতে দেখে দাঁতে দাঁত চেপে বলে, উঠুন। এহসান মেহিনুরের পানে ঠান্ডা চোখে তাকায়, তারপর এক ছিলতে হাসি টেনে বলে, সুন্দর করে কথা বললে কি মুখে ফোসকা পড়ে যাবে? মেহিনুর রাগে চোখ বড় করে তাকায়। হ্যাঁ পড়বে, গজবও পড়বে। এহসান দীর্ঘশ্বাস ফেলে বিছানা থেকে নেমে যেতে যেতে বলে, ইয়া রব্বে কারিম, এমন এক বেয়াদ্দব বান্দি জুটাইলে তুমি আমার কপালে, যার জবান দিয়ে কিনা নিম পাতাতে তো রস ঝরে প্রতি মুহূর্তে মুহূর্তে। এটা বলতে বলতেই সে চলে যায় বেলকনির দিকে। উদ্দেশ্য রাতের আকাশের নিচে বসে সূরা আর রহমান তেলাওয়াত করা। এদিকে এহসান চলে যাওয়ার পর মেহিনুর বিছানার সব বালিশগুলো সোফায় রেখে দেয়। তারপর সে বিছানার চাদর এক টানে তুলে নিল যেন তা সুন্দর করে বিছাতে পারে। চাদরটা টানতেই হঠাৎ খট শব্দে একটা কিছু পড়ে যায়। মেহিনুরের অসহায়ভাবে হাত পা কাঁপতে থাকে। তার মনে হয় হয়তো এহসানের মোবাইল সে ফেলে দিয়েছে, কারণ তাড়াহুড়ো করতে গিয়ে কোনো দিকে না দেখে চাদরখানা টেনে তুলেছে। যদি সত্যি ফোন পড়ে থাকে তবে কি হবে? তার সারা শরীরে এক ধরনের অজানা ভয় ছড়িয়ে পড়ে। সে কোনো কিছুই খেয়াল করতে পারে না, শুধুমাত্র ভয়ের সাথে চাদরটা টান দেওয়ার পর যেটা হলো সেটাই তার সমস্ত মনোযোগ আকর্ষণ করছে। এহসান না জানি কি করে এখন। সে ধীর পায়ে মেঝেতে বসে যায়, একটু থমকে গিয়ে বিছানার চাদরটা সরিয়ে নেয়। ততক্ষণে তার শ্বাস কিছুটা স্বাভাবিক হয়, কারণ তার ধারণা ভুল ছিল। এটা মোবাইল নয়, বরং একটা আতরের বোতল, এবং সৌভাগ্যবশত এটি ভাঙেও নি, আল্লাহর হুকুমে। একটু স্বস্তির শ্বাস ফেলে সে বুকের উপর হাত রেখে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানায়। এরপর সেদিকে তার দৃষ্টি পড়ে আর সে আতরের বোতলটি হাতে নেয়। বোতলটি অত্যন্ত সুন্দর, সোনালি ধাতব আবরণে মুড়ে দেওয়া আর স্বচ্ছ কাচের মিশ্রণ। তাই মেহিনুর এটি কৌতূহল নিয়েই হাতে তুলে নেয়। বোতলটা হাতে নিতেই মেহিনুর সেই চিরচেনা পাপিষ্ঠ পুরুষের শরীরে ঘ্রাণ অনুভব করে। সে তৎক্ষণাৎ বোতলটি নাকের কাছে ধরে। নাকের কাছে নিতেই তার অবচেতনে মনে হয় সে এহসানের বুকে নাক ডুবিয়ে দিয়েছে। মেহিনুর স্পষ্টভাবে অনুভব করে এটাই এহসানের সে মন মাতোয়ারা করে তোলা সুগন্ধি। মেহিনুর তার হাতে থাকা আতরের বোতলটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। স্পষ্টভাবে বোতলের গায়ে লেখা থাকে আল হারামাইন মাস্ক উড। বোতলটি দেখে মেহিনুর বুঝতে পারে এতে রয়েছে অ্যাম্বার, মস্ক এবং উডের সমাহার, যা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামেরও অত্যন্ত পছন্দের সুগন্ধি। মেহিনুর দ্রুত বোতলটা রেখে আসে কাপড় রাখার কক্ষে। তারপর তাড়াতাড়ি বিছানা গুছিয়ে নেয়। এশার নামাজের সময় হয়ে গেছে। সে কাপড় নিয়ে গোসল করতে বাথরুমেই প্রবেশ করে। গোসল শেষে উঁচু করে বেরিয়ে আসে। তারপর ব্যালকনির দিকে এগিয়ে যায়, উদ্দেশ্য ভেজা চুলের টাওয়াল মেলে দেওয়া। ব্যালকনিতে আসতেই তার চোখ পড়ে এহসানের দিকে। সে একটি চেয়ারে বসে আছে, শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের নক্ষত্রেরা কি তার মতোই একা? মেহিনুর এক পলক তাকায় তার দিকে, তারপর দীর্ঘশ্বাস ফেলে টাওয়ালটা রেলিংয়ে মেলে দেয়। মেহিনুরকে গোসল করতে দেখে এহসান মেহিনুরের পানে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, এখন আর কেন করলি গোসল? একটু পরেই তোর করতে হবে আবারও ফরজ গোসল। এহসানের এমন কথায় মেহিনুর কঠোরভাবে তাকায় ওর পানে, কিন্তু কিছু বলে না। এটা নামাজের সময়, আর কিছু বললেই আবার তর্কাতর্কি শুরু হয়ে যাবে। তার এই মুহূর্তে তর্কাতর্কি একদম ভালো লাগছে না। নিজের বাবা নিয়ে চিন্তায় বিষণ্ণ হয়ে আছে অন্তরাত্মা। মেহিনুর চুপচাপ ঘরে বসে নামাজে দাঁড়ায়। নামাজ শেষে মেহিনুর যায় নামাজে অনেকক্ষণ বসে দোয়া দুরুদ পড়ে। ফের দুই হাত তুলে এই পৃথিবীতে সবচেয়ে আপন যিনি তার দরবারে দুই হাত তুলে মোনাজাত শুরু করে। রব, আপনি ছাড়া আমি অসম্পূর্ণ। আমাকে আপনার সাহায্যে রক্ষা করুন। হে রব, আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনি আমার সব কিছু। আমাদের অন্তরের কষ্টগুলো আপনি তো তা জানেন। আমাদের চাওয়া পাওয়া আপনি তো তা বোঝেন। আমি আপনাকে খুব করে চাই।
আমার মন কেবল আপনার কাছে ছুটে যেতে চায়। এখানে আমি ভালোভাবে থাকতে পারছি না। আমার হৃদয় কাঁদছে এবং ব্যাকুল, এবং এবং কেবল আপনি ছাড়া আমার এই কষ্টের কোনো শেষ নেই। আপনি কি আমার এই দুঃখ শুনছেন? আমি আপনার রহমত কামনা করি। আপনি আমার ওপর মেহেরবানি করুন। আমি আপনাকে খুব ভালোবাসি। আপনি ছাড়া আমার কোনো গতি নেই মাবুদ। আমার পরিবারকে রক্ষা করুন মাবুদ। আপনি আমার আব্বাকে সুস্থতা দান করুন। মেহিনুর মোনাজাত শেষ করে নিজের চোখের পানি নামাজের হিজাব দিয়ে মুছে নেয়। অতঃপর জায়নামাজ থেকে উঠে যায়। জায়নামাজ গুছিয়ে কাপড় রাখার কক্ষে রেখে আসে। তখনই এহসান ঘরে প্রবেশ করে। মেহিনুরের নামাজ শেষ হতে দেখে এহসান ঘরে প্রবেশ করে। সে ব্যালকনির দরজার সামনে বসে থেকে এতক্ষণ মেহিনুরকেই দেখছিল। এহসান মেহিনুরের দিকে এগোতে এগোতে বলে, কি রে, আল্লাহর কাছে আবার আমি বদদুয়া দিলি নাকি? মেহিনুর এহসানের পানে ঘৃণায় চোখে তাকিয়ে বলে, আমার এতটাও খারাপ দিন আসেনি যে আমি আপনার মতো পাপিষ্ঠ পুরুষকে আবার মোনাজাতের মধ্যে টানবো। এহসান মেহিনুরের এমন কথা শুনে মৃদু হেসে এক ঝটকায় মেহিনুরের সামনে চলে আসে আর বলে, একদিন আসবে, এমন একদিন যেদিন তুই নিজের রবের দরবারে এই পাপিষ্ঠ পুরুষের জন্য তুই হাত তুলে কাঁদবি। মেহিনুর এহসানের এমন কথায় দাঁতে দাঁত চেপে বলে, এমন দিন আমার জীবনে আসার বদলে আমার মৃত্যু আসুক। এহসান মেহিনুরের কথাগুলো শুনে এক পলকও না ভেঙে মেহিনুরের খুব কাছে চলে আসে। এসেই মেহিনুরের দিকে অল্প ঝুঁকে ওর ঠোঁটের উপর নিজের শাহাদাত আঙ্গুল রেখে বলে, এমন বলো না বোকানারি, তুমি যদি মরে যাও তাহলে আমি এহসান বাঁচবো কি নিয়ে? মেহিনুরের চোখ রাগের আগুনে জ্বলছে। এক মুহূর্তের জন্য সে চুপ করে থাকে। তারপর নিজে থেকেই তার ঠোঁটের উপর থেকে এহসানের হাত ঝাড়ি মেরে সরিয়ে দেয়। দৃঢ় কণ্ঠে বলে, আপনার বাঁচার প্রয়োজন নেই এই সুন্দর দুনিয়ায়। আপনার মতো পাপিষ্ঠ আত্মার প্রয়োজন নেই এই পৃথিবীতে। এহসান মেহিনুরের উত্তরে হাসল না, বরং তার দুই হাত বাড়িয়ে মেহিনুরের কোমর শক্ত করে চেপে ধরে। এক দমের মধ্যে মেহিনুরকে নিজের বুকের কাছে নিয়ে আসে। নিজের মাথা মেহিনুরের দিকে ঝুঁকে গিয়ে আবারও বলে, আমার প্রয়োজন আছে কিনা এই দুনিয়ার তা আমি জানি না। একটি দীর্ঘ নীরবতা। তারপর এহসান আরও বলতে শুরু করলো, তবে মেয়ে, মনে রাখিস, এই পাপিষ্ঠ পুরুষের তোর খুব প্রয়োজন, কারণ তুই মেহনুর এই পাপিষ্ঠ পুরুষের এক পবিত্র অস্তিত্ব। মেহিনুর ক্ষোভে ক্ষিপ্ত হয়ে ওঠে। তার গা গুলিয়ে উঠছে। এহসান এই পাপিষ্ঠ পুরুষ তাকে এত গভীরভাবে স্পর্শ করছে। চোখ ও মুখ চিপে কষ্টে চিৎকার করে বলে, ছাড়ুন আমায়, কষ্ট হচ্ছে। কিন্তু এহসান কি আর সে কথা শুনবে? সে আরো শক্ত করে মেহিনুরকে নিজের কাছে টেনে নিল। তার চোখ দুটো মেহিনুরের দিকে গভীরভাবে তাকিয়ে বলে, কষ্টে হলে হোক, তোর দহনে আমি পুরি প্রতি মুহূর্তে। মেহিনুর চিৎকার করে বলে, আমার সাথে কেন এমন করছেন? ছাড়ুন, কষ্ট হচ্ছে। এভাবে ধরতে নেই। এহসান মেহিনুরের দিকে আগের মতো শীতলভাবে তাকিয়ে বলল, তুই না হয় পড়লি আমার দহনে এই কয়েক মুহূর্ত। কেন জান, যখন আমার অবাধ্য হও তখন মনে থাকে না এহসান তালুকদারের অবাধ্য হতে নেই? এই বলে এহসান মেহিনুরের কোমর থেকে এক হাত ছাড়িয়ে নেয় এবং মেহিনুরের চুল আলতো করে ধরে। নিজের মুখ মেহিনুরের দিকে এগিয়ে এনে তার অধরখানায় নিজের অধর ডুবিয়ে দেয়। মেহিনুর নিজেকে বাঁচানোর জন্য ছটফট করতে থাকে, কিন্তু এহসান ওর কোমর আরও শক্ত করে পেঁচিয়ে ধরে। মেহিনুর ভীষণ ভয় পেয়ে যায়। ভিতরে শুধু একটা কথাই বারবার উকি দেয়, এহসান যদি নিজের অধিকার তার উপর ফলিয়ে নেয়, সত্যি যদি তার সাথে কোনো কিছু করে নেয়। এহসানের দাড়ির স্পর্শে মেহিনুরের থুতনির নরম চামড়া ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এহসান বারবার মেহিনুরের ঠোঁটে নিজের ঠোঁট আর দাঁত উভয় দ্বারা আঁকড়ে ধরেছে, যার জন্য মেহিনুরের ঠোঁট জ্বালা করছে। মুহূর্তের পর মুহূর্ত কেটে যায়, কিন্তু এহসান মেহিনুর ছেড়কে দেয় না। মেহিনুর এলোপাথারি কিল ঘুষি মেরেই যাচ্ছে এহসানের বুকে, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। এক সময় কষ্টে, ঘৃণায়, ব্যথায় মেহিনুরের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তার আর কিছু করার নেই, কান্না ছাড়া। মেহিনুরের চোখে পানি অনুভব করে এহসান ছেড়ে দেয় মেহিনুরকে। মেহিনুরকে ছেড়ে দিতেই মেহিনুর জোরে জোরে শ্বাস নিতে থাকে। মনে হচ্ছে কেউ প্রাণটা ছিনিয়ে নিয়ে আবার ফেরত দিয়ে গেছে। এতটা স্বস্তির শ্বাস ফেলে মেহিনুর। এহসান মৃদু হেসে মেহিনুরের গালে আলতো করে হাত রেখে ওর চোখের জল মুছে দিতে দিতে বলে, জান, এটা তো ছোট্ট একটা ট্রেলার ছিল, এতেই খেদে দিলে? কিছু কান্না রেখে দাও সামনে কাঁদার জন্য। এহসানের এমন কথা শুনে মেহিনুর জোরে জোরে কাঁদতে থাকে আর বলে, এহসান যদি নিজের অধিকার আমার উপরে ফলিয়ে নেয়, সত্যি যদি আমার সাথে কোনো কিছু করে নেয়,
আপনি আমাকে সব দিক দিয়ে কলঙ্কিত করলেন, সব দিক দিয়ে। অন্তত এখন আমার শরীরটাকে তো নিস্তার দিন। এহসান মেহিনুরকে নিজের কাছে টেনে নিয়ে বলে, আমার কলঙ্কে কলঙ্কিত হবে তুমি, তোমার শরীর এমনকি তোমার অন্তরও। তাই তুমি নিস্তার পাবে না আমার বাচ্চার মা। এই বলেই এহসান মেহিনুরকে এক ছটকায় নিজের কোলে তুলে নেয়। মেহিনুরের তো ভয়ে গলা শুকিয়ে ওঠে। আল্লাহ, এখন কি করবে এই পুরুষ, আল্লাহই জানে। এহসান ধীর পায়ে মেহিনুরকে এনে বিছানায় শুইয়ে দেয় অতি যত্ন সহকারে। অতঃপর নিজেও বিছানায় উঠে যায়। মেহিনুর ভয়ে জমে যাচ্ছে, আর জমবেই বা না কেন? এটা তার ইজ্জতের ব্যাপার, এটা তার সম্মানের ব্যাপার। কিন্তু এহসান তার সাথে তেমন কিছুই করে না, শুধু ওকে নিজের বুকের পাশে টেনে নিয়ে জড়িয়ে ধরে ফিসফিসিয়ে বলে, চিন্তা করো না, তোমার অনুমতি ছাড়া আমি তোমাতে মত্ত কখনোই হব না। এহসানের এমন কথায় মেহিনুর নিজের মধ্যে প্রাণ ফিরে পায়। মেহিনুর শুয়ে আছে এহসানের বুকের বাঁ পাশে মাথা রেখে। এহসান নিজের প্রাণপ্রিয় নারীকে বুকে আঁকড়ে ধরে ঠিকই শান্তির ঘুম ঘুমাচ্ছে, কিন্তু মেহিনুর তার চোখের ঘুম নেই, আছে শুধু ভয় আর ভয়। নিজের বাবা নিয়ে ভয়, ভেতরে বারবার খা খা করে উঠছে। একটা কথা অন্তরে শুধু ভয় সৃষ্টি করছে, আর তা হলো তার আব্বার জ্ঞান ফিরেছে তো, তার ভাইজানরা নিজেদের সামলে নিতে পেরেছে তো। এসব ভাবতে ভাবতে প্রহর কেটে যাচ্ছে, কিন্তু মেহিনুরের ভাবনার শেষ আর হচ্ছে না। রাত এখন বাজে 1:10। মেহিনুরের চোখে ঘুম নেই। মেহিনুর মনে মনে ভাবছে যদি একটাবার ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারতো, তার ছোট ভাইজানের ফোন নাম্বার তো তার মুখস্থ রয়েছে। মেহিনুর অনেকক্ষণ ভেবে সিদ্ধান্ত নেয় সে এহসানের মোবাইল দিয়েই ফোন দিবে তার ভাইজানকে। কিন্তু কিভাবে দিবে এটা ভেবে তো হাত পা কাঁপছে। যদি এহসান বুঝে নেয় তো সে শেষ। কিন্তু এটাই একমাত্র উপায় নিজের মনকে শান্ত করার। তাই 7-5 না ভেবে ধীরে ধীরে মাথা তুলে এহসানের বুক থেকে, অতঃপর অতি সাবধানে এহসানের হাত নিজের থেকে সরায় এবং বালিশের নিচে হাত প্রবেশ করে মোবাইল খুঁজতে থাকে। কিন্তু সে মোবাইল পায় না। ভাবতে থাকে হয়তো এহসানের পাঞ্জাবির পকেটে, তাই ধীরে ধীরে এহসানের পাঞ্জাবির পকেটে হাত প্রবেশ করে খুঁজতে থাকে মোবাইল। কিন্তু আফসোস, তা সে পায় না। মেহিনুর হতাশ হয় না, হাল না ছেড়ে এহসানের বুকের উপর দিয়ে উকি দিয়ে বালিশের ডান পাশে হাত দিয়ে ফোন খুঁজতে থাকে, আর ভাগ্যক্রমে মোবাইল পেয়ে যায়। মোবাইল হাতে নিয়ে মেহিনুর শান্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু আবারও বিভ্রান্তিতে পড়ে যায়। মোবাইল লক করা, এখন কি করবে? মোবাইলটা হাতে নিয়ে এপিট ওপিট দেখে এটা যে অনেক দামি ফোন তা মেহিনুর ভালো করেই জানে, কারণ এই একই ফোন মানে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা তার ছোট মেহরুব ভাইজানও ব্যবহার করে। মেহিনুর ধীরে ধীরে এহসানের ডান হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়, কিন্তু বরাবরই ওর হাত কাঁপছে। নিজেকে অনেক কষ্টে সামলিয়ে মেহিনুর কাঁপা কাঁপা হাতে স্ক্রিনের নিচে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে এহসানের শাহাদাত আঙ্গুল কয়েকবার ছোঁয়ায়। এত বড় একটা সাহসের কাজ করতে গিয়ে কলিজার পানি শুকিয়ে আসছে ওর। মনে এটাই হচ্ছে যদি এহসান বুঝে নেয় তো সে শেষ। তো যাই হোক, ওর কষ্ট সফল হয়, মোবাইল আনলক হয়। মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নেয়। অতঃপর এহসানের দিকে এক পলক তাকিয়ে ধীরে ধীরে ফোন নিয়ে বিছানা থেকে উঠে ব্যালকনিতে চলে আসে। মেহিনুর উঠে যেতে এহসানের চোখ খুলে দীর্ঘশ্বাস ফেলে, নিজের ঠোঁট চেপে হাসতে থাকে। বোকা মেহিনুর কি করে বুঝবে যখন সে এহসানের বুক থেকে মাথা তুলেছে তখনই এহসানের ঘুম ভেঙে গেছে। সে তো মেহিনুর ঠিক কি করতে পারে সেটাই চোখ বুজে এতক্ষণ আজ করছিল। এহসান মৃদু হাসতে হাসতে নিজেই নিজেকে বলে, এহসান তালুকদার, তুমি যতটা মারাত্মক চালাক, ঠিক ততটা মারাত্মক বোকা তোমার নারী। এহসান দীর্ঘশ্বাস ফেলে বেলকনির দিকে তাকিয়ে বলে, তুমি ভীষণ বোকা আমার প্রাণ, তুমি আমার বোকা ফুল, তুমি আমার স্নিগ্ধ বোকা ফুল। এদিকে মেহরুবের ফোনে কয়েকবার ফোন করে, কিন্তু মেহরুব ফোন তোলে না। তবে অনেকবার ফোন করার পর মেহরুব ফোন তোলে। মেহরুব ভয়াবহ এক চিৎকার করে বলে, কি সমস্যা? ফোন কেটে দিচ্ছি তো। এত রাতে ফোন কেন বারবার দিচ্ছেন? মেহরুবের এমন ধমক শুনে কিছুটা ভড়কে যায়, তবে গিলে এসে আস্তে করে বলে, ভাইজান, আমি মেহিনুর। নিজের ছোট্ট পরীর গলা শুনে যেন নিজের মধ্যে প্রাণ ফিরে পায়, আর হাসি মাখা গলায় বলে, তুই ঠিক আছিস তো? ওই কুত্তার বাচ্চা তোর সাথে কিছু করেনি তো? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি ভাইজান। আব্বার জ্ঞান ফিরেছে তো? মেহিনুর ঠিক আছে শুনে মেহরুব একটু শান্তি পায় আর বলে, হ্যাঁ হ্যাঁ, আব্বার জ্ঞান ফিরেছে। আব্বা ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ, তুই চিন্তা করিস না। এই কথা শুনে মেহিনুর নিজের মধ্যে প্রাণ ফিরে পায়, স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আচ্ছা ভাইজান,
তোমরা ভালো থেকো। এই ফোন ওনার, আমি চুরি করে তোমার সাথে কথা বলতে। এ বলে মেহিনুর ফোন কেটে দেয়। অতপর মোবাইল থেকে মেহেরুবের নাম্বার কেটে দেয়। আর কথা বলতে পারছে না সে, ভয়ে হাঁটু কাঁপছে। মেহিনুর ফোন শেষ করে এক শান্তির নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে আবেগী গলায় বলে, ইয়া আল্লাহ, আপনি আমার আর্তনাদ শুনেছেন, তার জন্য লক্ষ কোটি শুক্রিয়া। আপনার দরবারে মাবুদ, আপনি আমার আব্বাকে সুস্থ করে দিন, আমার পরিবারকে আপনার হেফাজতে নিয়ে নিন। অতপর তপ্ত শান্তির শ্বাস ফেলে। মেহিনুর ধীর পায়ে ঘরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে ধীরে ধীরে এসে বিছানায় উঠে যায়। একবারে এহসানের নিকট চলে আসে এবং এহসানের মুখের উপর হাত নাড়ায়, এটা পরীক্ষা করতে যে এহসান সজাগ কিনা। কিন্তু এহসান একটু প্রতিক্রিয়া দেখায় না, কারণ সে তার বোকা ফুলের আরও বোকামি মন ভরে আঁচ করতে চায়। এহসানের কোনো প্রতিক্রিয়া না দেখে মেহিনুর একটু স্বস্তি পায়। অতপর আলগোছে এহসানের মোবাইলটা জায়গা মতো রেখে দেয় এবং নিজে অতি সাবধানে বিড়ালের মতো ঘাপটি মেরে এহসানের বুকে লেপটে যায়। এহসানের হাত আলতো করে ধরে এনে নিজের পিঠে রাখে যাতে এহসান কোনো কিছু টের না পায়। এদিকে এহসান তো বিশ্বাসই করতে পারছে না যে তার নিজের নারী এভাবে বিড়ালের মতো ঘাপটি দিয়ে তার বক্ষস্থলে শুয়ে থাকবে। মেহিনুরের চোখে এখন ঘুম আসে। কথায় আছে, মন অশান্তি থাকলে চোখেও নিদ্রার দেখা মেলে না। তাই এতক্ষণ মেহিনুর ঘুম আসেনি, কিন্তু এখন আল্লাহর হুকুমে সে ঘুমাতে পারে। মেহিনুর ঘুমানোর খানিকক্ষণ পর এহসান বুঝতে পারে যে তার নারী ঘুমিয়ে গেছে, তাই নিজে তাকে ঝাপটে জড়িয়ে ধরে। তার নারীকেও নিজের বক্ষস্থলে নিয়ে সে নিজেও ঘুমের দেশে পাড়ি জমায়। সকালের বেলা এহসান ফজরের নামাজ পড়ে এসে নিজের মাকে সালাম দেয়। মায়ের সাথে কিছু সময় ভালো মন্দ কথা বলে অতপর জিজ্ঞেস করে, আম্মা, মেহনুর এখনো নিচে আসেনি? এনিসা বেগম এহসানকে বলেন। এদিকে মেহিনুর রান্নাঘরে আয়েশা বেগম, আমেনা বেগম এবং এশাকে কালকের সব ঘটনা খুলে বলছে আর একধারে কাঁদছে। ওনারাই প্রথমে এসব নিয়ে জিজ্ঞেস করেছিলেন, তাই মেহিনুর বাধ্য হয়ে এগুলো বলেছে। এসব শুনে আয়েশা বলেন, ছোট ভাইজান বেশি করে ফেলেছে, এটা ঠিক নয়। এশা দীর্ঘশ্বাস ফেলে মেহিনুরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি করবি রে? এটাই চিরসত্য যে আমার ভাইজান তোকে কখনোই ছাড়বেন না, আর না তোর পরিবারের কাউকে শান্তিতে থাকতে দিবেন। এত ক্ষোভনার তোর বাপ চাচার প্রতি আল্লাহ মাফ করুন। তখনই এনিসা বেগম রান্নাঘরে প্রবেশ করতে করতে বলেন। মেহিনুর নিজের চোখের জল মুছে বলে, কয় কাপ দিব? দাদাকে, এনাম চাচা, ইমরান চাচাকে দিব না? চাচা দাদা এখনও মেহিনুর ওদের চাচা দাদা বলে সম্বোধন করছে। তা শুনে সবাই অবাক হয়ে যান। এনিসা বেগম মেহিনুরকে বলেন। মেহিনুর কিছু বলে না, কী বা বলবে? বলার ভাষা থাকলে তো বলতেও পারত, কিন্তু এরা তো অন্যায়কে ন্যায় হিসেবে মেনে নিয়েছে, তাই এদের বোঝানোর বা কিছু বলার সাধ্য তার নেই। তাই চুপচাপ চা তৈরি করতে মনোযোগ দেয়। মেহিনুর চা কাপে ঢেলে ট্রেতে নিয়ে বলে, চা তৈরি করে নিয়েছি। এদিকে সবাই সকালের নাস্তা তৈরি করতে ব্যস্ত। কেউ পিঠে বানাচ্ছে, কেউ রান্না করছে, কেউ অন্য জাতের নাস্তা তৈরি করছেন। তাই এনিসা বেগম বলেন। মেহনুর দীর্ঘশ্বাস ফেলে হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে ট্রে নিয়ে বসার কক্ষের দিকে পা বাড়ায়। গিয়ে দেখতে এহসান কিসের কতগুলো কাগজ নিয়ে ঘাটাঘাটি করছে। আলতো পায়ে এগিয়ে গিয়ে তার সামনে রাখা ছোট্ট টেবিলে একপাশে চায়ের ট্রে রেখে বলে, আপনার চা। মেহিনুরের কথায় এহসান তাকায় মেহিনুরের পানে একবার। মেহিনুরের স্নিগ্ধ মুখখানা দেখে অন্তর অবধি ঠান্ডা হয়ে যায়। সে শান্তির শ্বাস ফেলে মেহিনুরকে বলে, একটু এগিয়ে দাও। মেহিনুর কোনো উত্তর না দিয়ে তার হাতে চায়ের কাপ তুলে দেয়। মেহিনুর যখন চলে যাবে তখনই আচমকা একজন মহিলা কোন দিকে না তাকিয়ে পাগলের মতো ছুটে বাড়ির সদর দরজা দিয়ে প্রবেশ করেন। তিনি হন্তদন্ত হয়ে এসে এহসানের পায়ের কাছে পড়ে যান এক প্রকার। যে সেই মহিলা জোরে জোরে শ্বাস নিয়ে কাঁদতে কাঁদতে বলেন, ক্ষমা করবেন সাহেব, আপনাদের মহলে লুকিয়ে প্রবেশ করেছি, কিন্তু আমার আশাটা ভীষণ জরুরি ছিল, তাই। এ বলেই তিনি হু হু করে কেঁদে ওঠেন। উপস্থিত মেহিনুর এহসান কিছুটা অপ্রস্তুত হয়ে যান। আর এমন পরিস্থিতি তো সবাই ভয় পাবে, তবু এহসান দাঁড়িয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। মেহিনুরকে উদ্দেশ্য করে বলেন, মেহনুর, ওনাকে ধরে সোফায় বসাও আর পানি দাও। অতঃপর ওই মহিলার দিকে তাকিয়ে বলেন, আপনি কাঁদবেন না, যা বলার নিঃসংকোচে বলুন। মেহিনুর তাড়াতাড়ি মহিলাকে ধরে সামনের সোফায় বসায় আর ওই মহিলায় মাথায় হাত দিয়ে বলে, আপনি এভাবে কাঁদবেন না, আমি পানি নিয়ে আসছি, আপনি শান্ত হন। না মা, পানি লাগবে না, আপনি কষ্ট করবেন না। মহিলার ফ্যাকাশে মুখ দেখে এহসান একটু এগিয়ে এলো, শান্ত গলায় বলল, আপনি এত হতাশ হবেন না, এভাবে ভেঙে না পড়ে বলুন আপনি কে, আর কী কারণে আমার দরবারে এভাবে হাজির হলেন।
মহিলা একবার এহসানের দিকে তাকালেন, যেন অনেক কথা বলতে চেয়েও আটকে যাচ্ছে, গলা শুকিয়ে আসছে, তবু কষ্ট করে বললেন, কাল গ্রামের পশ্চিম পাড়ার পেছনের পাড়ার যে মেয়েটা আত্মহত্যা করেছে, আমি তার মা। এইটুকু বলে আর নিজেকে ধরে রাখতে পারলেন না, বুক ফেটে কান্না বেরিয়ে এলো তার। দুহাত দিয়ে মুখ থেকে হাউমাউ করে কাঁদতে লাগলেন।